হ্যালো, এসটিসি স্মার্ট ক্লাসেসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কলকাতা পুলিশ মেইনসের যে সিরিজটা চলছিল তার আজকে আমরা 3 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে ডিটেল অ্যানালিসিস করব। প্রত্যেকটা প্রবলেম আমরা বিস্তারিতভাবে এই ক্লাসে ব্যাখ্যা করব। এর আগে 1 নম্বর প্র্যাকটিস সেট এবং 2 নম্বর প্র্যাকটিস সেটের অ্যানালিসিস ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। অবশ্যই সেই ভিডিও দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। চলো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে তোমাদের জন্য, স্পোর্টস থেকে একটা প্রশ্ন রয়েছে, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা খুব ভালো করে মনোযোগ দাও। দেখো, প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে তীরন্দাজি, যেটা কিন্তু ভুটানের জাতীয় খেলা। এবার একটা প্রশ্ন আসে, তাহলে বাকি মায়ানমারের জাতীয় খেলার নাম কি, নেপালের জাতীয় খেলার নাম কি, শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি? চলো আমি এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, নেপাল এবং শ্রীলঙ্কা দুটোরই কিন্তু জাতীয় খেলা হচ্ছে ভলিবল। ভলিবল এটা দেখো নেপালের ক্ষেত্রেও হবে এবং শ্রীলঙ্কার ক্ষেত্রেও হবে, দুটোই হচ্ছে ভলিবল। আর একটা তোমাদের জানতে হবে মায়ানমার। এবার মায়ানমারের জাতীয় খেলা কি বলো? এটা হবে ক্যান বল। ক্যান বল এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, প্রথম প্রশ্ন প্রত্যেকে ক্লিয়ার। চলো নেক্সট, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, ম্যারাথন দৌড় তোমরা প্রত্যেকে জানো, কিন্তু যদি ডিস্টেন্স বলতে বলি তোমাদেরকে, অনেকে বলতে পারবে না, তো আজকের পর থেকে তোমরা বলতে পারবে কত বলো? 26 মাইল 385 গজ হচ্ছে কিন্তু তোমাদের ম্যারাথন দৌড়ের কিন্তু দূরত্ব। ঠিক, চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। 8জন ব্যক্তির গড় বয়স 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে আরেকজন নতুন ব্যক্তি যোগদান করে। ওকে, তোমাদের এভারেজের একটা বেসিক কনসেপ্ট দিয়ে এটাকে করতে পারো। ওকে, দেখো, একজন ব্যক্তির পরিবর্তন হচ্ছে, মানে একজন যাচ্ছে আর একজন আসছে, মানে 8জন ছিল, একজন চলে গেল, তাহলে 7জন হচ্ছে, তারপর আরেকজন নতুন আসলে আবার 8জন হচ্ছে। তার মানে মোট যে লোক সংখ্যা রয়েছে তার কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক, তার মানে যে চলে গেছে তার ওজন হচ্ছে 65 কেজি। ভালো করে বুঝবে, যে চলে গেছেন তার বয়স হচ্ছে 65 কেজি, সরি ওজন হচ্ছে 65 কেজি। এবার যে নতুন এলো তার বয়সও যদি 65 কেজি হতো, তাহলে গড়ের মধ্যে না বাড়তো না কমতো। কিন্তু নতুন ব্যক্তি আসার পরে দেখো 8জন ব্যক্তির মোট 2.5 কেজি করে বৃদ্ধি পেলো, তার মানে সে 65 তো আনলোই, তারপরে আবার কি নিয়ে আসলো বলো? 8জনকে আবার 2.5 কেজি করে বৃদ্ধি করে দিল বয়সটা, তাই তো, গড় বয়সটাকে। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 65 যোগ করো তো, 5 8 40 শূন্য, হাতে হচ্ছে 4, 16 আর 4 হচ্ছে 20। ওকে, একটা দশমিক এখানে দেবে, তার 65 আর 20 হয়ে যাচ্ছে কত বলো? 85 কেজি। ঠিক, তাহলে এইভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারছি, যেটা তোমাদের রয়েছে কিন্তু অপশন নাম্বার ডিতে। দেখো, চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি কি রয়েছে তোমাদের জন্য। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, চুজিং ফ্রম দি অপশনস বিলো। হিজ মাদার সেট আপ আ বিজনেস। এবার একটা জিনিস তোমাকে এখানে চিনতে হবে, সেট আপ বলেছে তো। এবার দেখো এই মাদারটা কি বলো তো? মাদারটা কি বলো? মাদারটাকে আমরা কি বলতে পারি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক, এবার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয় বলো? এস বা ইস যুক্ত হয়, কিন্তু এখানে দেখো সেটস আপ কিন্তু হয়নি, সেট আপ হয়েছে। তার মানে বুঝতে হবে এই সেট আপটা তোমাদেরকে পাস্ট একটা কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে যেহেতু এটা পাস্ট হচ্ছে, তাহলে তোমরা বলো এখানে কি হবে? যদি এটাকে আমরা, এটা অ্যাক্টিভে রয়েছে, আমরা প্যাসিভে করতে চাই, তাহলে কি হবে বলো? পাস্ট রয়েছে তো। দেখো এ বিজনেস ইস রয়েছে, এটা তাহলে প্রেজেন্ট হচ্ছে, এটা হচ্ছে না। ঠিক, এ বিজনেস ওয়াজ সেট আপ, এটা আমরা দেখছি পরে, হ্যাড বিন তো আসবে না এখানে, তাই না? আচ্ছা, এটা তো হচ্ছে না। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কিন্তু এ বিজনেস ওয়াজ সেট আপ বাই হিজ মাদার। কি করে বুঝলাম? এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে তো এখানে এস বা ইস থাকতো প্রেজেন্ট ইনফিনিট হলে, তাই তো, কিন্তু এখানে প্রেজেন্ট ইনফিনিট হচ্ছে না, মানে বুঝতে হবে এখানে সেট আপটা তোমাদের পাস্ট কিন্তু বোঝাচ্ছে। তাই এখানে তোমাদের কি হবে? ভয়েস চেঞ্জটা প্যাসিভে, এ
বিজনেস ওয়াজ সেট আপ বাই হিজ মাদার। ঠিক, চলো নিচে দেওয়া কতগুলি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। এবার 9-এর নিয়ম আমরা কি জানি, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে আমরা কি করে বুঝবো, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে আমরা কি করে বুঝবো বলো। 9-এর ডিভিজিবিলিটি রুল কি বলে বলো। ডিজিটাল সামগুলো যদি ডিজিট সাম মানে কি, এই যে 1 2 3 1 রয়েছে, দেখো 1 আর 2 3 3 3 6 7, মানে এই ডিজিট সামটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক, বিভাজ্য হবে। ঠিক, দেখো তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিজিট সাম বা অঙ্কের যোগফলটা নিয়ে দেখবো যে কোন যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো আমরা দেখো 2 1 3 3 3 6 7, 7 কি 9 দ্বারা বিভাজ্য? তোমরা বলবে না, তাহলে এটা তো হচ্ছে না। ঠিক, দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো 7 আর 2 হচ্ছে 9, 3 আর 6 9, তার মানে এটা তো আমাদের 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক, এটা হচ্ছে, এটা হচ্ছে না। এটা দেখো কি হচ্ছে, 6 4 10, 10 আর 6 কত হচ্ছে বলো, 16 আর 2 18, 18 মানে এটাও কিন্তু দেখো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক, দেখো 5 আর 4 9 হচ্ছে, 5 আর 3 8 হচ্ছে, এখানে 8 হচ্ছে, তোমার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 7 আর 2 9 হচ্ছে, মানে 9 হচ্ছে, মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে। 4 3 7, 1 8, 1 9, তার মানে এটাও দেখো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কটা পেলাম দেখো, 1 2 3 4। তাহলে এই কোশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 4টে এরকম সংখ্যা রয়েছে যেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, ক্লাসগুলো আমি একদমই ফ্রিতে দিচ্ছি, তোমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমরা একটা লাইক আর নতুন যারা রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে চাচ্ছি, আর কিচ্ছু চাচ্ছি না। ওকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। চলো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। দেখো এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকে এটা কিন্তু তোমরা উত্তরটা জানো না, আজকের পর থেকে তোমরা বলতে পারবে, সেটা কিন্তু হয়ে যাবে প্রোলগ। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এ বলো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, সেটা কিন্তু প্রোলগ, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো 40 জনের পরিবর্তে 60 জন লোককে নিযুক্ত করলে কোন একটি কাজ 6 দিন আগে শেষ হয়, কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। ওকে, দেখো 40 জনের পরিবর্তে 60 জনকে লোককে নিযুক্ত করলে, দেখো 40 জনকে পরিবর্তে 60 জন লোককে নিযুক্ত করলে কোন একটি কাজ 6 দিনে আগে শেষ হয়। ওকে, মনে করা যাচ্ছে 40 জন যদি লোক থাকে তাহলে সেটা 1 দিনে শেষ হবে। ওকে, এবার যদি 60 জন লোককে নিযুক্ত করা হয় তাহলে সেটা কি বলেছে 6 দিন আগে শেষ হয়, আগে x দিন লাগতো, এখন তাহলে কত লাগবে বলো, x - 6। ঠিক, এবার দেখো এটা আমরা যেটা পেলাম এটা কিন্তু টোটাল ওয়ার্ক পেলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এবং ডান দিকেরটা টোটাল ওয়ার্ক। ঠিক, চলো এখান থেকে আমরা x এর মানটা বের করে নিতে পারছি। দেখো আমরা যদি 20 দিয়ে কাটি একটা শূন্য কেটে দিতে পারি, এবার 2 দিয়ে কাটলে এখানে 3, 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে হচ্ছে 2x, এখানে এই ইকুয়েশনটাকে সলভ করি 3x - 3 6 18। ঠিক, দেখো এবার 2xটা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে একটা x থাকবে, আর -18 এদিকে চলে আসলে +18 হয়ে গেল, তাহলে x এর মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 18 পেলাম। ঠিক, আমাদের অঙ্ক এখন শেষ হয়নি। এবার আরেকটা কন্ডিশন আমাদের এখানে বলে দিয়েছে, কতজন লোক নিযুক্ত করলে ওই কাজটি 10 দিন আগে শেষ হবে। ওকে, এবার দেখো 10 দিন আগে মানে টোটাল x দিন লাগছে, এবং টোটাল কাজটা কত বলো তো, টোটাল কাজ যদি আমি বলি সেটা হচ্ছে 40 গুণ x, আর x এর মান কত পেলাম বলো, 18। ওকে, এবার এটা 10 দিন আগে শেষ হবে বলেছে, তার মানে 18 আগে, এখন তো লাগছে x এর মান যেটা ছিল আগে 18 লাগতো, এটা থেকে যদি 10 দিন কম লাগে তাহলে 8 দিন হয়ে যাচ্ছে, তাহলে 8 দিনে যদি কাজটাকে শেষ করতে হয় তাহলে কত লোক লাগবে, সেটাকে ভাগ করে দাও 8 দিয়ে। ওকে,
দেখো 5 8 40 আর 5 18 কত হচ্ছে বলো 90। তাহলে 90 জন লোককে যদি নিযুক্ত করা হয় তাহলে কিন্তু কাজটা তোমাদের আরো 10 দিন আগে শেষ হবে। দেখো অপশন নাম্বার সি। ঠিক, চলো। পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি কি? এটা বলেছি কি, দেখো পরবর্তী গুপ্ত যুগে, তাহলে এটা তোমাদের হয়ে যাবে বলো কি, নালন্দা। এখানে তোমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, যদি বলা হয় যে ওল্ডেস্ট লার্নিং সেন্টার, সব থেকে প্রাচীন শিক্ষা কেন্দ্র, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার কি লিখবে বলো, এটা তক্ষশিলা। এটা কি বলো, ওল্ডেস্ট মানে সব থেকে পুরনো, ওল্ডেস্ট লার্নিং সেন্টার। ঠিক আছে, চলো। এ হলো বিয়ের মা। ঠিক, চলো আমরা করার চেষ্টা করছি। এ হচ্ছে মা, কার মা বলো, বিয়ের মা হলো। বি হলো সি এর বোন, আবার বি হচ্ছে কার বোন বলো, সি এর বোন। ঠিক, সি হলো ডি এর বাবা, সি হচ্ছে বাবা, কার বাবা বলেছে দেখো, ডি এর বাবা। ডি হলো ই এর ভাই, ডি হচ্ছে ভাই, ই এর ভাই। ঠিক, ই হলো এফ এর স্বামী, আবার ই হচ্ছে স্বামী, কার বলো, এফ এর স্বামী। ই যদি স্বামী হয়, এফ তাহলে স্ত্রী হবে। আমরা স্বামী স্ত্রী পেলে আমরা কি জানি, বক্সে বন্ধ করে দিই, তাই তো। এটুকু পেলাম, হলো। এফ হলো জি এর বোন, আবার এফ হচ্ছে বোন, কার বলো, জি এর বোন। ঠিক আছে, তাহলে এফ এর সাথে সি এর কিভাবে সম্পর্ক, এফ এর সাথে সি কিভাবে সম্পর্কিত, ঠিক আছে। এফ এর সাথে সি কিভাবে সম্পর্কিত, দেখো এফ এর সি কে হন, এফ এর স্বামী, স্বামীর বাবা, তাই তো। তার মানে অপশন যাচ্ছে তোমাদের সি। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, তবে প্রত্যেকটা প্রশ্ন সব থেকে সহজ অ্যাপ্রোচটাই তোমাদের আজকে এখানে শেখাবো। ওকে, একদম এক্সামে তোমরা যেভাবে প্রবলেমগুলোকে সলভ করবে সেভাবে আমি তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, চলো। যদি ওয়াই একটি কাজের 3/5 অংশ 60 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে ওয়াই ওই একই কাজের 1/10 অংশ। সবার প্রথমে দেখো একটা জিনিস, 3/5 রয়েছে একই কাজ, আর একটা রয়েছে তোমাদের 1/10, একই তো কাজ, তাই না। তাহলে আমরা সবসময় নিচেরটাকে আমরা ইকুয়াল করে নিই। দেখো নিচেরটা ইকুয়াল করতে চাইলে 5 আর 10 যদি সেম মানাতে চাই, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলে ওপরে আমরা 2 দিয়েই গুণ করবো। তাহলে যেটা আমরা পাচ্ছি দেখে নাও, 3 2 6, 5 2 10। তো সবার প্রথমে যদি ভগ্নাংশগুলো, মানে আমি কি বলছি, হরের কথা বলছি, হরগুলো যদি আলাদা থাকে সবার প্রথমে তোমরা হরগুলোকে সমান বানাবে, তারপরে তোমাদের জাস্ট 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। দেখো এবার কি বলেছে, এই 3 অংশ কাজ করে 60 দিনে, 3 অংশ মানে কত পেলাম, 6 পেলাম, আর 6 এর মান বলেছে 60 দিন, মানে এটাকে 10 দিয়ে গুণ করা হয়েছে। এটাই তো বলেছে যে 6 অংশ কাজ করতে 60 দিন, তাহলে ওই কাজের 1 অংশ মানে এটা তাহলে কত হবে বলো, এখানেও 10 দিয়ে গুণ করে দাও, হয়ে যাবে উত্তর তোমাদের 10 দিন মানে 10 ডেজ। ঠিক, দেখো কত সহজ আমরা করতে পারছি। কোশ্চেন নাম্বার সি। কার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন বলো। ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু এসেছিলেন। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি থেকে আলাই দরওয়াজা মনে রাখবে, আলাই দরওয়াজাকে নির্মাণ করেছিলেন আলাই দরওয়াজা। এই আলাই দরওয়াজা কিন্তু নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 25:36 হয়, তাহলে উচ্চতা অনুপাত, দেখো ক্ষেত্রফল থেকে উচ্চতা বলে, বাহু বলে, পরিসীমা বলে, তাহলে তোমরা কি করে আসবে, অনুপাতের কথা বলছি, অনুপাত থেকে, ক্ষেত্রফলের অনুপাত থেকে যদি তোমরা বাহু, উচ্চতা বা পরিসীমা আসতে চাও, সিম্পল কাজ কি করবে দেখে নাও, যেটা তোমাদের দেওয়া রয়েছে এখানে এরিয়া। ঠিক আছে, এরিয়া মানে ক্ষেত্রফল, এটার রেশিওটা দেওয়া রয়েছে 25:36। ভালো করে দেখবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। এবার আমাদের বের করতে পারছে উচ্চতার অনুপাত, মানে হাইট। ঠিক আছে, এইচ। কি করে আসবে বলো, জাস্ট এই যে 25টা রয়েছে এটা তোমরা কি করে দেবে, আন্ডার রুট, এবং 36 যেটা রয়েছে এটার উপর দিবে তোমরা আন্ডার রুট, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো 5 5 25 আর 6 6 36, তার মানে দেখতে পাচ্ছ 5:6 তোমাদের অপশন নাম্বার দেখো সিতে রয়েছে। ঠিক আছে,
দেখো একটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 4 ঘন্টা আগে ছেড়েছিল এবং 960 কিমি দূরত্বে অবস্থিত গন্তব্যস্থানে পূর্ব নির্ধারিত সময়ে পৌঁছানোর জন্য, ওকে, মানে 4 ঘন্টা আগে ছেড়েছিল। তার গতিকে স্বাভাবিক গতির চেয়ে 40 কিলোমিটার হ্রাস করেছিল। ট্রেনটির স্বাভাবিক গতি কত? দেখো, মনে করে নিচ্ছি আমরা যে এক ব্যক্তি 960 কিলোমিটার যেত, সেটা হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, তোমরা এটা জানো যে যদি তোমাদের টাইমের কথা বলি, তোমরা টাইম মানে কি জানো? ডিস্টেন্স বাই স্পিড। এটা আমি সাইডে রেখে দিচ্ছি কারণ তোমাদেরকে এটা জানতে হবে যে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ঠিক? এবার দেখো, তাহলে এক ব্যক্তি আগে 960 কিলোমিটার যেত x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এবার কি করছে, এখন তিনি 960ই যাচ্ছেন কিন্তু তার গতিবেগটাকে কি করেছেন দেখো, 40 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস করেছেন, তার মানে x মাইনাস 40 হ্রাস করেছেন। এটা কেন করেছেন? যাতে তিনি 4 ঘন্টা আগে ছেড়েছিল তাই। ওকে, তাহলে এটার থেকে যদি আমি এটাকে দেখো কি পাচ্ছি, টাইম পাচ্ছি, এটাও একটা টাইম এবং এটাও একটা টাইম, এই দুটো টাইমের ডিফারেন্স বলা রয়েছে দেখো কত, 4 ঘন্টা। ঠিক, আমি এখানে যে এই এক্স এর মানটাকে ধরলাম, এটাকে কি ধরলাম বলো তো? ইনিশিয়াল গতিবেগ, মানে প্রথমে স্বাভাবিক গতিবেগ। মানে আমি এখানে লিখে দিচ্ছি যে স্বাভাবিক গতি আমি যেটা ধরলাম, স্বাভাবিক গতি সেটা হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ধরলাম। এবার এখান থেকে যদি আমি এক্স এর মানটাকে বের করে নিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, কারণ আমাদেরকে জিজ্ঞেসই করেছে যে ট্রেনটির স্বাভাবিক গতি কত, তাই তো? এবার দেখো, এই প্রবলেমটাতে আমি তোমাদেরকে যদি সলভ করতে বলি, তোমরা পরীক্ষা হলে কি করবে? দেখো, এখানে আমি সলভ করবো না, তোমাদের এটা সলভ করলে এক্স এবং এক্স মাইনাস 40-এর এলসিএম নিতে হবে, তারপর সেটা মিডিল টার্ম করে এটা অ্যান্সারটাকে বের করতে হবে। ঠিক আছে, দুটো ভ্যালু আসবে, নেগেটিভটাকে আমরা স্কিপ করবো, পজিটিভটা অ্যান্সার হবে। কিন্তু আমরা অত ঝামেলাতে যাব না। তাহলে এটার অল্টারনেটিভ অপশন কি থাকে বলো? অল্টারনেটিভ অপশন অর্থাৎ অন্য কিভাবে আমরা অঙ্কটাকে করতে পারি সেটা হচ্ছে অপশন টেস্ট করে। কি করবো আমরা বলো? অপশন টেস্ট করব। এবার এখানে অপশন টেস্ট করব, অর্থাৎ 4টা অপশনে টেস্ট করব। এবার দেখবো এই দুটো ইকুয়েশনে অপশনের মধ্যে কোন ভ্যালুটাকে বসালে এদিকে 4 আসছে। ওকে, তা আমি সবার প্রথমে 120 নিয়ে করার চেষ্টা করছি। দেখো, এখানে 960 আছে, তো ভালো করে দেখবে। এবার এক্স মাইনাস 40 রয়েছে, তাহলে আমি যদি এখানে 120 করি, 120 মাইনাস 40 করি, ঠিক, মাইনাস 960, বা এখানে আমি 120 করি, তাহলে একটা জিনিস দেখবে, এদিকে কি 4 আসবে? চলো দেখি। 120 মানে এখানে 120 থেকে 40 চলে গেলে থাকে 80, 80 দিয়ে যে 960-কে আমরা ভাগ করি, 80 অক্ষে 80, 80 দুগুণ 16, মানে 12 হচ্ছে। আর এখানে 12 দিয়ে 96 কাটলে 8 12-তে 96। ওকে, ঠিক, 120 করে নেওয়া, এটা 120। তাহলে দেখো 12 থেকে 8 যদি মাইনাস করে দেখো 4 হচ্ছে, তো তাহলে তোমরা এখানে যেটা জিনিস শিখলে সেই জিনিসটা হচ্ছে অপশন টেস্ট। তাহলে এক্স এর মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 120 কিমি, এবং এটা স্যাটিসফাই করে গেল। যদি স্যাটিসফাই না করতে তাহলে তোমরা আরেকটা অপশন টেস্ট করতে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা অ্যান্সারটা পেলাম, এক্স এর মান 120 কিলোমিটার। ওকে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, সরি, কিলোমিটার, 1 সেকেন্ড, প্রতি ঘন্টা। দেখো, যেটা তোমাদের কিন্তু অপশন কোথায় রয়েছে, বিতে। ওকে, দেখো মিডিল টার্মের কাজটা আমরা কত সহজে করে নিলাম। চুজ দি কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দি অপশনস গিভেন বিলো। দি ম্যানেজার অ্যান্ড সেক্রেটারি presided over the meeting. ওকে, এবার দেখো এখানে তোমরা কোন ভুলটা দেখতে পাচ্ছ, বা কোন ভুলটা দেখতে পাচ্ছ, অর্থাৎ মানে এখানে কোন অপশনসটা এখানে বসবে বলো। এখানে যদি তোমাদের এরকম থাকতো যে দ্য ম্যানেজার অ্যান্ড দি সেক্রেটারি, তাহলে বোঝা যেত যে ম্যানেজার একজন আলাদা ব্যক্তি, সেক্রেটারি আরেকজন অন্য ব্যক্তি। কিন্তু এখানে দেখো দা আমাদের একটাই রয়েছে, তার মানে এই ম্যানেজার এবং সেক্রেটারি হচ্ছে একই ব্যক্তিকে আমরা নির্দেশ করেছি এখানে, অর্থাৎ একটা ব্যক্তি ম্যানেজার, ওই সেম ব্যক্তিটা হচ্ছে সেক্রেটারি। কেন? কারণ এখানে যদি দুজন ব্যক্তি আলাদা থাকতো তাহলে এখানে আরেকটা দা বসতো, এবং আরেকটা দা বসলে তখন উত্তর তোমাদের হয়ে যেত কি, দেখো, প্লুরাল হয়ে যেত, তাই তো? সাবজেক্ট প্লুরাল হয়ে গেলে তখন হ্যাভ বসিয়ে দিতাম আমরা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সিঙ্গুলার ডিনোট করছে, মানে ম্যানেজার এবং সেক্রেটারি দুটো আলাদা পদ কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। কি করে বুঝলাম? কারণ আমরা
ডেফিনিট আর্টিকেল মানে দাকে আমরা একটাই ব্যবহার করেছি, তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমাদের হ্যাজ। ওকে, কারণ এটা সিঙ্গুলারকে আমি ডিনোট করছি, তাহলে অপশন নাম্বার চলে যাবে এ। যদি কোনো কারণে এখানে দুটো দা থাকতো সেক্ষেত্রে আমি অ্যান্সার নিতাম হ্যাভকে। আশা করি তোমরা সকলে বুঝতে পারলে। চলো, যারা এখনো লাইক করোনি অবশ্যই লাইক করে দিও। অজানা সংখ্যাটি নির্বাচন করুন। ওকে, আচ্ছা, খুব ভালো করে দেখবে, ঠিক আছে। দেখো 2 থেকে 4 কত বাড়লো, তোমরা বলবে 2 বাড়লো, ঠিক। 11 থেকে 6 কত বাড়লো, তোমরা বলবে 5 বাড়লো, ঠিক আছে। এখানে একটা সিরিজ এরকম হতে পারবে, ওখানে 2 বাড়লো, তারপর এখানে 3 বাড়বে, তারপর এখানে 4 বাড়বে, তারপর 5 বাড়বে। তাহলে এখানে 3 বাড়িয়ে দিই, ভালো করে দেখবে, এখানে আমি 3 বাড়িয়ে দিই, তাহলে তোমরা এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের 7। কত আসবে, 7 আসছে, ঠিক আছে। 7 থেকে যখন 4 বাড়িয়ে দিই, দেখো 7 4 কত হচ্ছে, 11 হচ্ছে তো। তাহলে ওপরে 7 আসছে, প্রথমে 2, পরে 3, পরে 4, পরে 5। তাহলে ওপরে 7 দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অপশন কটা রয়েছে, অপশন সি রয়েছে না ওপরে 7 দিয়ে। আমরা একটা চেষ্টা কাজ করছি, নিচেও দেখে নিচ্ছি কি হচ্ছে। 3 থেকে 7 যেটা বাড়লো, 4 বাড়লো, এখানে 21 থেকে 31 কত বাড়লো, 10 বাড়লো, ঠিক আছে। এখানে 13 আমরা বসিয়ে দিই, কত বাড়ছে দেখি তো, এখানে 6 বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানে 13 থেকে 21 কত বাড়ছে, দেখো 8 বাড়ছে। 4 বাড়ছে, 6 বাড়ছে, 8 বাড়ছে, এখানে 10 বাড়ছে। তাহলে তোমরা প্যাটার্নটা বুঝতে পারলে তো। তাহলে অপশন হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি। দেখো নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। দেখো এই টাইপের প্রবলেম তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এবার আমি তোমাদের কিছু জিনিস বলে দিচ্ছি। এখানে দেখো মোটর যেটা রয়েছে না, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি মোটর, ঠিক। তারপরে তোমাদের রয়েছে ব্যাটারি, ব্যাটারি, ঠিক। তারপরে রয়েছে জেনারেটর। অ্যাটলিস্ট আমি তোমাদের যে 4টে লিখে দিচ্ছি, 4টা তোমরা আজকের পর থেকে আর ভুলবে না। ডায়নামো, ঠিক। এবার এখানে আমরা শিখবো কোনটাতে মানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার মনে রাখবে মোটরে তোমার যেটা হয় সেটা হচ্ছে, বলো কি হবে, বৈদ্যুতিকটা কি হচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাটারিতে কি হচ্ছে বলো, ব্যাটারিতে যেটা তোমাদের হচ্ছে এটা অ্যান্সার হয়ে যাবে এটাই, যেটা তোমাদের অপশনের কোশ্চেনটা রয়েছে, রাসায়নিকটা হচ্ছে বৈদ্যুতিক, রাসায়নিকটা হয়ে যাচ্ছে কি বলো, বৈদ্যুতিক, ঠিক। আর জেনারেটরে তোমাদের কি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যান্ত্রিকটা, তোমাদের কি হচ্ছে বলো, যান্ত্রিকটা তোমাদের হয়ে যাবে কি বলো, বৈদ্যুতিক, তাই তো, বৈদ্যুতিক। আর ডায়নামোতে কি হচ্ছে বলো, এখানেও তোমাদের সেম, যেটা হবে যান্ত্রিক, যেটা হয়ে যাবে তোমাদের কি বলো, বৈদ্যুতিক। ওকে, তাহলে এখানে তোমাদের অ্যান্সারটা কি হবে বলো, যেটা হয়ে যাবে তোমাদের কিন্তু রাসায়নিক থেকে বৈদ্যুতিক, তার মানে অপশন নাম্বার বি ব্যাটারি। দেখো আমি যে 4টা তোমাদের লিখে দিলাম, এখনই ভালো করে দেখে নাও। মোটরে কি হচ্ছে, মোটরে যেটা হচ্ছে বৈদ্যুতিকটা হয়ে যাচ্ছে যান্ত্রিক, ব্যাটারিতে রাসায়নিকটা হয়ে যাচ্ছে বৈদ্যুতিক, জেনারেটরে যান্ত্রিকটা হয়ে যাচ্ছে বৈদ্যুতিক, এবং ডায়নামোতে যান্ত্রিকটা হয়ে যাচ্ছে বৈদ্যুতিক, ঠিক। চলো দেখো এই প্রশ্নটা তোমাদের নেক্সট কোন সিরিজটা আসবে সেটা জিজ্ঞেস করেছে, কোন প্যাটার্নটা আসবে। খুব ভালো করে দেখবে একটা জিনিস, এই যে এই ছবি থেকে এই ছবিতে আসলো, তাহলে কি এমন স্পেশাল জিনিস ঘটলো এখানে, ঠিক আছে। একটু খেয়াল করো, এই প্রথম ছবিটা আর এখানকার প্রথম ছবিটা দেখো, তোমাদের মুখটা সেম দিকে, তীরটা দেখো নিচে, এখানে তীরটা নিচে, ঠিক আছে। আর এটা তোমরা দেখতে পারো শেষের ছবিটা যেদিকে আছে, মানে এটা বলছি তীরটা উপরে কিন্তু এটা হয়ে যাচ্ছে নিচে, তাহলে এইদিকে প্রথমেরটা আর এই প্রথমেরটা সেম সেম। তাহলে এখানে তোমাদের কি হবে, দেখো এইখানে যে পয়েন্টটা আছে, এখানে পয়েন্টটা কি হবে, এখানে একটা সেম সেম হবে, তীরটা উপরে থাকবে, তীর উপরে থাকবে মানে অপশন বি হবে না, অপশন সি হবে না, ঠিক আছে। এবার দেখো একটা নিচে একটা উপরে, এখানে একটা উপরে একটা নিচে, তার মানে প্রথমেরটা যদি ওপরে হয় পরেরটা কি হবে, নিচে হবে। তাহলে এটা দেখো দুটোই উপরে আছে, তাহলে এটা হবে না, অপশন নাম্বার ডি হবে, ঠিক আছে। এরপর যদি আরেকটা প্যাটার্ন থাকতো তাহলে তোমাদের দুটো কি হতো, নিচে আসতো।
আর একটা যদি প্যাটার্ন থাকতো তারপরে দেখো তারপরটা কি হচ্ছে, এখান থেকে যদি আবার এখানে দেখো দেখো কি হচ্ছে, এই ফার্স্ট এখানকার সেকেন্ড টার্মটার সাথে এটার দেখো মিলে যাচ্ছে দুটোই। তাহলে এখানেও কি হতো, পরেরটার সাথে এখানে যেটা আসতো সেটা হচ্ছে দুটো নিচে আসতো যদি পরের টার্মটা জিজ্ঞেস করতো, কিন্তু আমাদেরকে পরের টার্মটা জিজ্ঞেস করেনি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক, চলো দেখো একটি ট্রেন 90 কিলোমিটার ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে 15 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের জিজ্ঞেস করেছে ডিস্টেন্স। তো এবার তোমরা খুব ভালো করে জানো ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। ঠিক, দেখো এবার স্পিড কত রয়েছে 90, আচ্ছা উত্তরটা চাইছে মিটারে, তাই তো, তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করবো। 90 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড মানে হচ্ছে 5/18। ঠিক আছে, তাই এত কিছু না করে তোমরা কাজ করে নাও। আগে আমরা এটাকে এরকমই রেখে দিচ্ছি, কিলোমিটার ঘন্টাতে বের করছি 90 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 15 মিনিটটাকে আমি ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে 15/60 যদি করি এটা হয়ে যাবে মিনিট থেকে ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের টাইম। তো এটার সাথে টাইমকে গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে। আর ডিস্টেন্সটা কতটা আসবে বলো, কিলোমিটারে আসবে। আর কিলোমিটার থেকে মিটারে কি করে যায়, জাস্ট 1000 দিয়ে গুণ করে দিতে হয়। তোমরা জানো কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য জাস্ট আমাদেরকে 1000 দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, কত দিয়ে গুণ করতে হয় বলে, 1000 দিয়ে। তো খেয়াল রাখবে। দেখো 15 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4, 15 60, ওকে 4 দিয়ে কাটলে এখানে 4, 25 100 একটা শূন্য। ওকে দেখো 5 9 45 5 এটা হচ্ছে 4 18 মানে 22, 225 দুটো শূন্য। ঠিক, দেখো 225 দুটো শূন্য কোথায় রয়েছে, অপশন নাম্বার দেখো বিতে প্রেজেন্ট রয়েছে। বুঝতে পারলে সকলে? চলো, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? ওকে, এবার স্বাভাবিক তাপমাত্রা একটা সেলসিয়াস স্কেলে হয়, একটা হচ্ছে ফারেনহাইট স্কেলে। এবার তোমরা মনে রাখবে যদি সেলসিয়াস স্কেলে জিজ্ঞেস করে সেটা 37 ডিগ্রি সেলসিয়াস হবে, আর যদি তোমাদেরকে বলে ফারেনহাইট স্কেলে সেক্ষেত্রে 98.6, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো বিতে রয়েছে 98.6 ফারেনহাইট। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা, আমি এখানে বলে দিচ্ছি, খেয়াল রাখবে। চলো, নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়? আচ্ছা 25 দ্বারা বিভাজ্য হতে চাইলে 25 দ্বারা বিভাজ্য হতে চাইলে কি হতে হবে বলো, শেষের লাস্ট টু ডিজিট 25 দ্বারা বিভাজ্য হতে হবে। 75 25 দ্বারা বিভাজ্য, তাহলে এটা বিভাজ্য হবে। 25ও 25 দ্বারা বিভাজ্য হবে, 75ও 25 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখো 85কে কি 25 দ্বারা বিভাজ্য? না, 85, তাহলে এটা তোমাদের 25 দ্বারা বিভাজ্য হবে না। অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? বলো তো এটা কোনটা হবে তোমাদের উত্তর। দেখো এই ভেন ডায়াগ্রাম রিলেটেড প্রশ্ন তোমাদের একটা অনিবার্য আসতে চলেছে। ঠিক আছে, দেখবে প্রত্যেকটা তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন খুলে দেখবে এই টাইপের প্রশ্ন একটা থাকেই। ওকে, সেটা গিয়ে বেড়ে দুটো হতে পারে। এবার দেখো কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড়, স্নাতক, ভালো করে লজিকটা তোমরা বুঝবে। তবে দেখো একজন শিক্ষক কি খেলোয়াড় হতে পারে? পারে। একজন শিক্ষক স্নাতক হবে, একজন খেলোয়াড় শিক্ষক হতে পারে, স্নাতকও হতে পারে, আর একজন স্নাতক যার থাকবে তিনি খেলোয়াড় হতে পারে, শিক্ষক হতে পারে। তার মানে এটা বোঝাচ্ছে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা থাকতে পারে, যেটা একমাত্র দেখো অপশন এর দ্বারাই বোঝা যাচ্ছে। কিছু খেলোয়াড় শিক্ষক স্নাতক হতে পারে, কিছু শিক্ষক খেলোয়াড় স্নাতক হতে পারে, আর কিছু স্নাতক খেলোয়াড় শিক্ষক হতে পারে। তার মানে অপশন এটাই কিন্তু তোমাদের একদম পারফেক্ট ভাবে আমরা নিতে পারছি। দেখো রজার ফেডেরার কোন দেশের নাগরিক? দেখো এনার সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। সবার প্রথমে এই রজার ফেডেরার যিনি রয়েছেন ইনি কে বলো তো তোমরা। ইনি একজন কিন্তু টেনিস প্লেয়ার। কি বলো তো? টেনিস প্লেয়ার, এটা তো আমাদেরকে সবার প্রথম জানতে হবে। ইনি একজন হচ্ছে টেনিস প্লেয়ার। এবার প্রশ্ন আমি রিটার্ন করছি, ইনি কোন দেশের নাগরিক? তোমার যেটা অ্যান্সার মনে রাখবে এটা হচ্ছে সুইজারল্যান্ড হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। দুটি সংখ্যার অনুপাত তোমাদের দেওয়া রয়েছে 5:6।
প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত হয় 6:7। আসল সংখ্যা দুটি কত? দেখো, আমি একটা সংখ্যাকে 5x মনে করছি। ওকে, সংখ্যা দুটোর নাম 5x আর 6x। ওকে, 5x 6x, এই অনুপাত মানে আমরা ভাগ বলতে পারছি। এবার এই 5x এর সাথে যদি বলেছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 7 যোগ করতে বলেছে, তাহলে এখানে যদি আমি 7 যোগ করি এবং এখানেও যদি 7 যোগ করি, নতুন যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে 6:7 মানে 6/7। এবার তোমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে যে সংখ্যা দুটি কত। তাহলে এই x এর মান যদি আমরা বের করে নিই, একটা সংখ্যা আমরা কত ধরেছি 5x, আর এটা ধরেছি আমরা 6x। এবার x এর মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে এখানে x এর মান বসিয়ে 5x এর মান বের করতে পারবো এবং x এর মান বসিয়ে 6x এর মান বের করতে পারবো। তাহলে আমাদের সংখ্যা দুটো বের হয়ে যাবে। চলো এখানে আমি সলভ করছি। দেখো, 6 আমি ক্রস গুণ করছি, 6 6 36x, ওকে, প্লাস 6 এর সাথে 42, ঠিক, 5 সাথে 35x প্লাস 7 সাথে 49, ঠিক আছে। তো 35x এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 36x থেকে 35x মাইনাস করে দিলে এখানে থাকবে সিঙ্গেল x, এবং 42 ওদিকে চলে এলে কি হয়ে যাবে মাইনাস, মানে 42 থেকে 49 মানে 7। তাহলে আমরা যেটা পাচ্ছি x এর মান সেটা হচ্ছে 7, ঠিক আছে। তো এবার x এর মান যেহেতু 7 পেয়ে গেছে, এখানে আমাদের 5 সাথে একটা সংখ্যা যাবে 35 আর 6 সাথে একটা সংখ্যা যাবে 42, যেটা তোমরা দেখতে পাচ্ছ 35 42 প্রথম অপশনে রয়েছে, অপশন নাম্বার এ তে, ঠিক। দেখো, fill in the blank with an appropriate word from the list below. The old man cannot dash colors as he is colorblind. ওকে, এবার তোমাদেরকে বিষয়গুলো জানতে হবে যে কোনটার মানে কি। ডিফাইন মানে কি? ডিফাইন মানে হচ্ছে ব্যাখ্যা। কি বলো? ব্যাখ্যা। ওকে, ডিটারমাইন মানে কি? বলো, ডিটারমাইন মানে কি? বলতে পারি আমরা দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে, দৃঢ় সংকল্প, ঠিক আছে। ডিস্টিংগুইশ মানে কি? এটার মানে হচ্ছে চেনা, ঠিক আছে। অবজার্ভ মানে তোমরা জানো পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ। এবার তোমরা উত্তরটা নিজেরাই বলতে পারবে এখানে আমাদের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলো, দ্য ওল্ড ম্যান ক্যান নট কালার অ্যাজ ইজ কালার ব্লাইন্ড। যেহেতু সে কালার ব্লাইন্ড, তাহলে তিনি কি করতে পারবেন না? কালার দৃঢ় সংকল্প হবে কি, ব্যাখ্যা হবে না পর্যবেক্ষণ হবে না চেনা হবে? অবশ্যই অপশন সিটা বেশি যথাযথ হচ্ছে, তাই তো, ডিস্টিংগুইশ। চলো, প্রদত্ত শব্দগুলিকে বর্ণানুক্রম অনুসারে সাজান। ওকে, মানে ডিকশনারি অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে এটাকে। আচ্ছা, প্রথমে দেখে নিচ্ছি কোন সি রয়েছে প্রত্যেক জায়গাতে প্রথমে, তারপরে আমরা এ রয়েছে, তাহলে এ যেগুলো রয়েছে সেটা দেখবো। এখানে এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, ঠিক আছে, 3 জায়গায় এ রয়েছে। তাহলে আমি থার্ড লেটার দেখবো। থার্ড লেটার রয়েছে এখানে আর, থার্ড লেটার রয়েছে বি, থার্ড লেটার রয়েছে ইউ, তার মানে অবশ্যই বি আগে আসছে, তাহলে এটা তোমাদের 1 নাম্বার হয়ে যাবে, ঠিক। এবার দেখো, ইউ আগে আসছে না আর আগে আসছে? আর আগে আসছে, তো তাহলে এটা হয়ে যাবে তোমাদের 2 নাম্বার, ঠিক। এবার দেখো, 4 আর 1, 4 1 দিয়ে অনেক কয়টা রয়েছে, তাই তো। নেক্সট বই, তারপরে এটা হয়ে যাবে 5 নম্বরটা তোমাদের 3, তাই তো, কারণ সি এ দিয়ে রয়েছে এখানে, এটা হয়ে যাবে তোমাদের 3। এবার এখানে আসো, সি ই আর সি ইউ, তাহলে ইউ আগে আসছে না ই আগে আসছে? তোমার হবে এটা আগে আসছে, তাহলে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে তোমাদের 5। বলো, সবার প্রথমে 1 নাম্বার আসছে, আর 1 নাম্বার মানে সেটা সিরিয়াল নাম্বার হচ্ছে 4, তাই তো। তারপরে 2 নম্বরে কি রয়েছে 1, ঠিক। 3 নম্বরে রয়েছে 5, 4 নম্বরে রয়েছে 3 আর 5 নম্বরে রয়েছে 2। দেখো কিভাবে এইভাবে করতে পারবে তোমরা, 4 1 5 3 2, 4 1 5 3 2 মানে অপশন নাম্বার বি যাচ্ছে। দেখো, অপশন নাম্বার বি হলো, বুঝলে তো সকলে? চলো, চতুর্ভুজের বাহুগুলির অনুপাত দেওয়া রয়েছে 2 3 4 5 এবং পরিসীমা 9 9 4। ওকে, দেখো পরিসীমা মানে 4টা বাহুর সমষ্টি। দেখো তোমাদের বলা হয়েছে 2, একটাকে আমি 2x ধরে নিচ্ছি, একটা 3x, একটা 4x, একটা হচ্ছে 5x, ঠিক। এবার পরিসীমা মানে আমরা জানি 4টা বাহুর সমষ্টি, তাহলে আমরা সমষ্টি যদি করে নিই 3 2 5, 5 4 9 আর 5 14, টোটাল যে আমরা পরিসীমাটা পাচ্ছি বা পেরিমিটারটা সেটা হচ্ছে 14x।
কিন্তু 14x এর মান প্রশ্নের অনুযায়ী 994, 9, 9 and 4। ওকে, এবার ক্ষুদ্রতম বাহুটি দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিই। ওকে, আচ্ছা 14 দিয়ে আমরা ডিরেক্ট কাটতে পারি কি? ছোট করেই কাটি, তাই না? 7 দিয়ে কাটলে 7 2 14, 7 দিয়ে কাটলে 7 7, 29, 4 7 28, 7 2 14, 2 দিয়ে কাটলে 7 2 14, 2 2 মানে 71। ঠিক, তাহলে আমরা x এর ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 71। ঠিক, এবার আমাদের যেটা বের করতে বলেছে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য। এবার 2x, 3x, 4x, 5x, এখানে আমাদের সবথেকে ক্ষুদ্রতম বাহু কোনটা বলো? 2x। তাহলে তোমাদের উত্তর বের করতে বলেছে 2x এর মান কত। ঠিক আছে, মানে এটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম 2x। 2 এর সঙ্গে আমরা গুণ করবো x কে, মানে 71 কে। ঠিক আছে, 142 হয়ে যাবে তোমাদের এটা রাইট অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছ তোমরা কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে। ঠিক আছে, চলো। নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? বলো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আগে উত্তরটা লিখে দিচ্ছি, তারপর আমি ব্যাখ্যা করছি তোমাদের বাকিগুলো। রামপা বিদ্রোহ। এবার তোমাদের বাকি বিদ্রোহেরও কয়েকজন নেতার নাম তোমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম আসি কুকা বিদ্রোহ। এটা মনে রাখবে তোমরা, কুকা বিদ্রোহ হয়ে যাবে বাবা রাম সিং, বাবা রাম সিং। ঠিক আছে, আচ্ছা পাবনা বিদ্রোহের একজনের নেতার নাম বলো তো, কে কে বলতে পারবে? ঈশান চন্দ্র রায়। বেঁচে থাকলো বরদলি, তো তোমরা সবাই জানো। বরদলি কি হবে বলো? যার সর্দার রয়েছে নামের মধ্যে, বলো সর্দার বল্লভভাই প্যাটেল, তাই তো? বল্লভ ভাই প্যাটেল, তাই না? ঠিক আছে, বুঝলে সকলে? চলো কোশ্চেন নাম্বার 28। দেখো কি জিজ্ঞেস করেছে। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11:11 শতাংশ বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে? দেখো এই অঙ্কটার সব থেকে সহজ সমাধান কি হতে পারে? সবার প্রথমে আমাকে একটা কথা বলো তোমরা, সেটা হচ্ছে 11:11 শতাংশ রয়েছে, মানে পার্সেন্টেজ। এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করতে চাই, তাহলে এটার মান যেটা হবে সেটা হবে 1/9। ঠিক আছে, দৈর্ঘ্যের কথা বলছি, এটা দৈর্ঘ্যের কথা বলছি। আগে দৈর্ঘ্য 9 ছিল, ওকে, এখন সেটা 1 অনুপাত বৃদ্ধি পেয়েছে, তবে 9টা হয়ে গেছে 10। ভালো করে বুঝবে, দৈর্ঘ্যের কথা বলছি আমি। আগে ছিল 9, এখন সেটা 1 বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 10। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থকে গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল হয়। কিন্তু আমাকে কি বলছে? ক্ষেত্রফল একই রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা একটা খেয়াল রাখবে, যদি বলা হয় ক্ষেত্রফল একই রাখতে হবে, তাহলে তোমরা দৈর্ঘ্যের যে অনুপাতটা বৃদ্ধি পেয়েছে, প্রস্থ অনুপাতটা তার অপোজিট হবে। তাই 9:10 হয়ে যাবে 10:9। এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, যদি তোমাদেরকে বলা হয় একটা বৃদ্ধি করা হয়েছে, তাহলে অপরটি কত কমাতে হবে, বা একটা হ্রাস পেয়েছে অপরটা কত বৃদ্ধি করতে হবে, তাহলে তোমরা এই নিয়মটাকে খেয়াল রাখবে যে দৈর্ঘ্যের অনুপাত যা হবে, প্রস্থের অনুপাতটা জাস্ট আমরা তার উল্টো করে দেব। ওকে, এটা কেন? যদি ক্ষেত্রফলটাকে একই রাখতে হয়, সেটা তোমাদেরকে মেনশন করা থাকে। ঠিক আছে, তাহলে মানে কি? তাহলে প্রস্থ আগে 10 ছিল, এখন সেটাকে 9 করতে হবে, তাহলে 1 কমাতে হবে। কততে 1 কমাতে হবে? 10-এ 1 কমাতে হবে। তাহলে 100-তে কত কমাতে হবে? তোমরা বলো কত হবে অ্যান্সার? 10 দিয়ে কাটলে এখানে 10%। দেখো কত সহজে আমরা অঙ্কটাকে সলভ করতে পারছি। অপশন নাম্বার হয়ে যাবে ডি তে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29। দেখো কি জিজ্ঞেস করেছে। কিছু টাইপিং এ মিস্টেক ছিল, আমি টাইপিংটাকে ঠিক করে দিয়েছি। ঠিক আছে, দেখো 8 জন শিক্ষক যতীন, অভি, গোপাল, হিনা, ঈশা, রোহিত, কাজল এবং লীলা কেন্দ্রের বিপরীতে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। ওকে, চলো আমি ডিরেক্টলি প্রবলেমটাকে সলভ করে দিচ্ছি তোমাদেরকে। সবার প্রথম যেটা করবো সেটা হচ্ছে রাফ। ঠিক আছে, প্রথম ইনস্ট্রাকশন বলা রয়েছে অভি বসেছে হিনার বাদিকে দ্বিতীয় স্থানে।
আচ্ছা, এখানে হিনাকে বসে নিচ্ছি। হিনার বাদিকে 1 নম্বর 2 নম্বর এখানে রয়েছে কি বলেছে দেখো ওভি। ওকে, এ ফর ওভি। আচ্ছা হলো, এবার কমা দেওয়া রয়েছে। রোহিত বসেছে হিনার ডান দিকে, হিনার ডান দিকে তৃতীয় স্থানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এখানে কে বসেছে বলো রোহিত। আর ঠিক আছে, গোপাল বসেছে যতীনের ডান দিকে, মানে গোপাল বসেছে যতীনের ডান দিকে দ্বিতীয় স্থানে। এখানে যতীন হলে তার ডান দিকে দ্বিতীয় স্থানে। রোহিত যতীনের বাঁ দিকে, যতীনের বাঁ দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে রোহিত। ওকে, আচ্ছা এটা বলতে পারি রোহিতের ডান দিকে এক ঘর পরে যে, রোহিতের ডান দিকে এক ঘর পরে যে, এখানে যে, যে এর ডান দিকে এক ঘর পরে জি, এখানে জি পেলাম। হলো, এটুকু বলে আমরা বলতে পারছি। ওকে, আচ্ছা কাজল বসেছে, কাজল বসেছে ঈশার বাঁ দিকে তৃতীয় স্থানে 1 2 3। ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা একটা কাজ করতে পারি, ঈশার যেহেতু বলেছে বাঁ দিকে, ঈশার ডান দিক হয়ে যাচ্ছে না, কাজল বসেছে ঈশার বাঁ দিকে তৃতীয় স্থানে। ঠিক আছে, আচ্ছা এখানে বসাতে পারি, ঈশাকে এখানে বসাই। ঈশা দেখো বাঁ দিকে তৃতীয় স্থানে 1 2 3, এখানে কি হচ্ছে বলো কাজল হচ্ছে। ঠিক আছে, বাদ থাকলো কে বলো তো, বাদ থাকলো কে এখানে। আচ্ছা যতীনকে বসিয়েছি, জে কে, এ কে বসিয়েছি, জি কে বসিয়েছি, এইচ কে বসিয়েছি, ঈশাকে বসিয়েছি, রোহিত আর কে বসিয়েছি, কাজলকে বসিয়েছি, লীলাকে বসানো হয়নি তাই তো। তো লীলাকে বসানো হয়নি, তাহলে একটা জায়গায় তো ফাঁকা থাকলো যেখানে লীলাকে বসাতে হবে, তাই তো। বুঝতে পারলে প্রত্যেকে। এবার দেখো অভির ঠিক বাম পাশে কে বসেছে, দেখো অভির বাম পাশে কে বসেছে বলো তো, জে ফর যতীন, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডি তে রয়েছে। 1 সেকেন্ড দাঁড়াও তো, জে ফর যতীন, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন বলো। প্রত্যেকে তোমরা জানো এটা দয়ানন্দ সরস্বতী। অত রাজা রামমোহন রায় সম্পর্কে একটা বিষয় তোমাদেরকে যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে ইনি কিন্তু ব্রাহ্ম সমাজ, বা ব্রাহ্ম সমাজ না সরি ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সভা তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং সালটাও তোমার মনে রাখবে, সেটা হচ্ছে কত বলো তো 1828। ঠিক আছে, রাজা রামমোহন রয় এনার সম্পর্কে তোমাদের কিন্তু এই পয়েন্টটা জানতেই হবে। 9 এবং 16 মধ্য সমানুপাতি। অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতি বিষয়টা কি, এ বাই বি সমান সমান বি বাই সি, এইভাবে মধ্য সমানুপাতির সূত্রটা আসছে। তো এদিকে বি কি হচ্ছে বলো বি স্কোয়ার, আর এদিকে আসছে এ গুণ সি। ঠিক আছে, এবার দেখো তাহলে বিটাকে যদি আমরা এখানেই রাখি, স্কোয়ারটাকে তুলে দিলে এটা কি হচ্ছে এ গুণ সি। তাহলে মধ্য সমানুপাতি তোমাদেরকে যদি বের করতে বলে, এটাই তো মধ্য সমানুপাতি না। তাহলে মধ্য সমানুপাতিটা তোমরা যদি বের করো, তাহলে তোমরা কি সূত্র ব্যবহার করবে, ডিরেক্টলি এ আর সি কে গুণ করে আন্ডার রুট করে দেবে। ঠিক আছে, এর মান রয়েছে 9 এবং সির মান রয়েছে 16। ঠিক আছে, দেখো 9 মানে 3, 16 মানে 4, 3 4 12, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার বি তে রয়েছে। নিচের কোনটি খারিফ শস্য বলো, নিচের কোনটি খারিফ শস্য। খারিফ মানে কি বলতো বর্ষাকালীন। ঠিক আছে, এটা তোমাদের হয়ে যাবে বর্ষাকালীন, আর রবি মানে শীতকালীন। পাঠ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 33 দেখো কি জিজ্ঞেস করেছে, সম্বন্ধিত শব্দ বিকল্পগুলির মধ্য থেকে বেছে নিয়ে প্রশ্ন চিহ্নের সাথে বসান। লাভ আর হেট রয়েছে, তো একটা জিনিস খেয়াল করো, লাভ আর হেটটা না অপোজিট যাচ্ছে, কি যাচ্ছে বলতো অপোজিট, তাই না, অপোজিট যাচ্ছে। তাহলে প্রাউডের সাথে এটা অপোজিটই যাবে। প্রাউড মানে একটা হয় গর্ব হয়, আর একটা কি হয় বলো অহংকার হয়। কি বলো অহংকার হয়। আচ্ছা এখানে মিজারেবল মানে আমরা বলতে দুঃখী, দুঃখী বলতে পারি আমরা। ঠিক আছে,
হাম্বেল মানে আমরা কি বলতে পারি, কাইন্ড বা নম্র, নম্র বলতে পারি আমরা। আর কনসিটেড মানে আমরা কি বলবো, এটা মানে অহংকার টাইপেরই যাচ্ছে, অনেকটা অহংকার, অহংকার, ঠিক আছে। আর সরফুল মানে তো তোমরা জানোই, দুঃখপূর্ণ, ঠিক আছে। এবার বলো, প্রাউড যদি অহংকার হয় তাহলে একটা কি যাবে, নম্রতা বেশি যাচ্ছে না বলো তো, অপশন নাম্বার সিটা, তাই না? অপোজিট বলেছে তো না। চলো, একটি রাশির 60% যদি 120 হয় তাহলে রাশিটি কত? তোমরা যখনই কোনো পার্সেন্টেজ দিয়ে অঙ্ক করবে তখন সবসময় সাবজেক্টটা 100% ধরবে। তাহলে রাশিটা আমরা 100% যদি ধরে নিই তাহলে 60%-এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা, যেটা তোমাদের প্রশ্নে বলা রয়েছে 120। এবার তোমাদেরকে বের করতে হবে 100%, যেহেতু রাশিটা জিজ্ঞেস করেছে, তাই না? বলো, এখানে 60 থেকে 120 এসছো মানে 2 দিয়ে গুণ করেছো, তাহলে এখানে তোমরা 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে কত হয়ে যাবে, 200, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার সি-তে রয়েছে। চুজ দি কারেক্ট ফর্ম অফ দি ভার্ব ফ্রম দি অপশনস গিভেন বিলো দ্য চিলড্রেন্স সিরিজ। এবার তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে দি চিলড্রেন্স সিরিজ, এটা কি বলতো, ইট ইজ এ বুক, ইট ইজ এ বুক নেম, ঠিক আছে। সিরিজ দেখে তোমরা এটাকে প্লুরাল করতে যেও না, তাহলে এটা একটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার, একটা বইয়ের নাম, তো সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই তোমাদের হ্যাভ হবে না। আচ্ছা, আগে দেখি এটা কোন টেন্সে রয়েছে, দ্য চিলড্রেন সিরিজ রিকমেন্ডেড ফর ইয়ং স্টুডেন্ট, বলো এটা কোন টেন্সকে তোমাদেরকে বোঝাচ্ছে, বলো। প্রেজেন্ট টেন্সকে তো বোঝাচ্ছে না, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে কি হবে বলো, ইজ যাচ্ছে না। The children's series is recommended for young students. Okay. কোন সাংকেতিক ভাষা অনুযায়ী ডিঅ্যাক্টিভেশনের কোডটা দেওয়া রয়েছে, তবে ওই সাংকেতিক ভাষা অনুযায়ী ফ্যাসিলিটেশনের কোডটা কি হবে? আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখবে, এই ডিঅ্যাক্টিভেশনের যে লেটারগুলো রয়েছে, তাই না, এইখানে কিন্তু ওগুলোই জাস্ট ওলটপালট হয়ে যাচ্ছে। কি করে ওলটপালট হয়ে যাচ্ছে দেখে নিচ্ছি, ভালো করে দেখবে প্রত্যেকে। ওকে, প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। ডি ই এ সি টি আই ভি এ টি আই ও এন, এটা রয়েছে, এটাকে লিখে দিয়েছে এখানে সি এ ই ডি এ ভি আই টি এন ও আই টি, ঠিক আছে। এবার আমাদেরকে বের করতে বলেছে এটা এফ এ সি আই এল আই টি এ টি আই ও এন এন, এটা বের করতে বলেছে তো। চলো খেয়াল করো কি হচ্ছে এখানে, খুব ভালো করে তোমরা একটু ধ্যান দেবে। দেখো, এই ডিটা এখানে চলে আসছে, এই সিটা এদিকে চলে আসছে, এই ইটা এদিকে চলে আসছে, এই এটা এদিকে চলে আসছে। সিমিলারভাবে দেখো এখানে এটাই হচ্ছে, এই টিটা এদিকে আসছে, এই এটা এদিকে আসছে, ভিটা এদিকে আসছে, আইটা এদিকে আসছে, এখানেও সেম, টিটা এদিকে আসছে, এনটা এদিকে আসছে, আইটা এদিকে আসছে, ওটা এদিকে আসছে, মানে 4টা করে লেটার এদিক ওদিক হচ্ছে, ক্রসে যাচ্ছে। তাহলে আমি এফ এ সি আই কে নিচ্ছি, তাহলে আইটা এদিকে চলে আসবে, ঠিক আছে, এফ আর এফটা চলে যাবে এদিকে, সিটা চলে আসবে এদিকে, এটা চলে আসবে এদিকে, ঠিক আছে। চলো তুলে নিচ্ছি, চলে আসছে আই, ঠিক আছে, তারপরে সি, তারপরে এ, তারপরে এফ, ICAF, ICAF। দেখো, তোমাদের সম্পূর্ণ করবার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ অপশন ডিতে তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, তাহলে আমরা অপশন ডি করেই বেরিয়ে আসবো, কারণ আমাদেরকে সম্পূর্ণ সমাধান করার দরকার নেই, আমরা হিন্টস পেয়ে গেছি যে এটা হতে পারে, তাহলে আমরা এটাই করে নেব। দেখো, যদি 55 + 66 মানে 55 + 66
ইজ ইকুয়ালস টু 33 এবং 22 প্লাস 99 দ্যাট ইজ ইকুয়ালস টু 33, দেন তোমাকে ফাইন্ড আউট করতে হবে 44 প্লাস 88 এর মানে কত হবে, তাই তো? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখে নি। এই দুটোকে যেমন যোগ করে দিই, এক সেকেন্ড, এই দুটোকে যেমন যোগ করে দিই কি হচ্ছে দেখি তো। 6 5 11 হাতে 1 7 11 12 মানে 121 হচ্ছে। এবার 121 থেকে আমাকে 33-এ যেতে হবে। কি করে যেতে পারি? 121 আসলো, এটাকে যদি আমরা 11 দিয়ে ভাগ করে দিই, ভালো করে দেখবে কত আসবে 11। এবার এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে 33, ঠিক। আচ্ছা, এখানে কত হচ্ছে 9 2 11 1 হাতে 1 9 2 11 12 মানে এখানেও 121 আসছে, এখানেও 121 আসছে। একই রকম কাজ করব, এখানে 11 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত হচ্ছে 11, তারপর 3 দিয়ে গুণ রয়েছে, তাই তো? তাহলে 33। দেখো এই কন্ডিশনে এখানে 33 আসছে, তাহলে এটা দেখি কত হচ্ছে। 44 এর 88 যোগ করি, 8 4 12 2 হাতে 1 আচ্ছা 12, তাহলে 100 সরি এক সেকেন্ড, 8 4 12 2 হাতে হচ্ছে 1 আচ্ছা 12 13 মানে 132, তাহলে 132 আসছে। এটাকে 11 দিয়ে ভাগ করবো, 11কে 11 11 22, এটাকে 3 দিয়ে গুণ করবো, 3 12 36 আছে অপশনে। দেখো অপশন নাম্বার দেখো ডিতে প্রেজেন্ট রয়েছে। চলো, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? দেখো আমাদের স্টেট থেকে একটা প্রশ্ন রয়েছে, এটা তোমরা অ্যান্সার নেবে তরাই। এটা পশ্চিম ভাগ, তাহলে ডুয়ার্সটা কি হবে বলো, জাস্ট উল্টোটা, এটা তাহলে পূর্ব ভাগ। কি হয়ে যাবে বলো, পূর্ব ভাগ। এবার প্রশ্ন আসছে এই তাল, তাল মানে কি বলো? খেয়াল রাখবে তোমরা, এই তাল আর দিয়ারা দুটোই তোমাদেরকে জানতে হবে। দেখো তালটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, কালিন্দী নদীর নাম শুনে রয়েছে মালদার, কালিন্দী নদী যে রয়েছে, এবার দুটোই কালিন্দী নদী। এবার এখানেও তোমাদের সমস্যা হবে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। এবার তাল যেটা রয়েছে এটা মনে রাখবে উত্তরের ভূমিটা, উত্তরের কালিন্দী নদীর উত্তরের যে ভূমিটা রয়েছে সেটা তোমাদের কি নামে পরিচিত? তাল। আর এখানে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে এটাও কালিন্দী নদী, কালিন্দী নদীর দক্ষিণের ভূমি, দক্ষিণের ভূমি, ঠিক আছে? তাহলে তরাইটা কি শিখলাম? তিস্তা নদীর পশ্চিম ভাগ, ডুয়ার্সটা পূর্ব ভাগ, তালটা হচ্ছে কালিন্দী নদীর উত্তরের ভূমি, আর দিয়ারা কালিন্দী নদীর দক্ষিণের ভূমি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে 1800 টাকা 2700 টাকা পরিণত হবে? প্রিন্সিপাল যেটা ছিল সেটা হচ্ছে 1800 টাকা, এবং এই প্রিন্সিপালটা যখন অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 2700 টাকা। তার মানে কত বৃদ্ধি পাচ্ছে বলতো? এখানে 900 বৃদ্ধি পাচ্ছে, তাই না? এদিকে 200 এদিকে 700, মানে বৃদ্ধি পাচ্ছে 900 টাকা। যেটা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় সুদ, যেটা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় কি বলো? সুদ বা এসআই, ঠিক আছে? এবং এটা বলা হয় বার্ষিক সরলদের 1800 টাকা 1800 টাকা পরিণত হবে। রেটটা বের করতে বলেছে, তো টাইমটা বলা রয়েছে, টি ফর টাইম, যেটা বলা হয়েছে 10 বছর। প্রশ্নটা তোমরা বুঝতে পারলে তো? এবার তোমরা বেসিক এই সূত্রটা সবাই জানো যে এসআই মানে কি হয়? পিআরটি বাই 100, এটা প্রত্যেকে জানো আশা করছি। ওকে, প্র্যাকটিস করছো মানে তুমি এই বিষয়গুলো তোমরা জানো। তাহলে এখানে আমি সলভ করে নিচ্ছি। দেখো এসআই যেটা আমরা পেয়েছি 900 টাকা, ঠিক। প্রিন্সিপাল 1800 টাকা পেয়েছি, রেট আমরা জানি না, যেটা আমরা বের করব, এবং টাইম বলা রয়েছে 10 বছর, ডিভাইড বাই 100, ঠিক। দেখো এখানকার দুটো শূন্য রয়েছে, এখানকার দুটো শূন্য রয়েছে, 18 দিয়ে কাটলে, আচ্ছা এখানে একটা শূন্যকে কেটে দিই, এখানে একটা শূন্য এখানে শূন্য, 5 18 হয়ে যাচ্ছে 90। তাহলে বাঁ দিকে থাকছে 5, ডান দিকে থাকছে শুধু আর। এখান থেকে আমরা বলতে পারছি যে আর এর মানটা হয়ে যাবে 5%। এইভাবে তোমাদের যেটা অ্যান্সার আসছে 5% কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা রয়েছে তোমাদের অপশন নাম্বার এতে, ঠিক আছে? চলো, ফাইন্ড ফ্রম বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস মার্ডার অফ এ কিং। মার্ডার অফ এ কিং প্রত্যেকেই তোমরা জানো, রেজিসাইড
এক সেকেন্ড, রেজিসাইট, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো বলো, কে কোনটা বলতে পারবে? জেনোসাইট মানে কি, ওকে, হোমিসাইড মানে কি, আর প্যাট্রিসাইড মানে কি বলো। প্রথমে আমরা আসছি জেনোসাইড। আচ্ছা জেনোসাইড মানে আমরা বলতে পারি একবারে একটা রেসকে কিল করা, গণহত্যা, ঠিক আছে। আচ্ছা হোমিসাইড, এই হোমিসাইড মানে হচ্ছে মানুষকে হত্যা, আমরা সিম্পল টার্মে লিখবো নরহত্যা, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট প্যাট্রিসাইড, এটা হচ্ছে পিতৃ হত্যা, পিতৃ, এক সেকেন্ড দাঁড়াও, পিতৃ হত্যা, ঠিক আছে। চলো দেখো কি বলেছে, যদি 100 @ 55, দেখো এটা চিহ্ন হবে 55 হ্যাশ 65 স্টার 13 দ্যাট ইজ ইকুয়ালস টু 160 এবং 145 হয় তাহলে 58। আচ্ছা এখানে আমরা কি করব, দেখো কি করে এটাকে আমরা করতে পারি বলো। 155 65 13, এটাকে আমরা কি করব? এখানে না তোমাদেরকে কিছু রিজনিং টাইপেরই, এটা তোমাদেরকে রিজনিং বা ম্যাথও আমরা এটাকে বলতে পারছি। তোমাদের এখানে দেখতে হবে 100 এখানে যোগ বিয়োগ গুণভাগ কি করবো, হ্যাঁ এখানে যোগ বিয়োগ গুণভাগ কি করবো, স্টার এখানে কি করবো, জাস্ট এভাবে আমাদেরকে ইকুয়েশনটাকে সমান বানাতে হবে, তাই তো। চলো দেখে নিচ্ছি। সবার প্রথমে আমরা চেষ্টা করছি না, এই যে এটা রয়েছে দেখো একটা জিনিস তোমরা দেখতে পারবে, এবারে প্লাস ধরে নিই, আর প্লাস যদি ধরি 155 হচ্ছে, তাই তো। 155 160 করতে হবে, তো 155 এটাকে যদি প্লাস করি আর এটাকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, 5 থেকে 65, ঠিক আছে, 5 হচ্ছে এখানে 155, দেখো তার মানে আমি এখানে ভালো করে দেখো, এটাকে আমি ধরলাম হচ্ছে প্লাস, এটাকে আমি ধরলাম প্লাস, স্টারটাকে আমি কি ধরলাম বলো, হচ্ছে ভাগ। তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে দেখো, আমি একটা তোমাকে করে দেখাচ্ছি। 100 আছে এখানে, ঠিক, প্লাস 55 প্লাস 65 ভাগ 13, যেটা আমার 160 হওয়া উচিত, হচ্ছে কি এখানে ভাগের কাজ আগে হয় 5, আর এখানে হচ্ছে কত 100 আর 55 যোগ করলে 155। দেখো 155 আর প্লাস যোগ করলে 160 হচ্ছে না, ইকুয়েশনটা মিলে যাচ্ছে। তাহলে তোমাদের যে অ্যান্সার ফিগারটা বের করতে বলেছে, চলো করে নিচ্ছি। 58, তারপরে রয়েছে অ্যাড মানে আমি প্লাস বুঝলাম এখানে, 63 হ্যাশ মানে হচ্ছে প্লাস, 90 স্টার মানে হচ্ছে ভাগ 15, ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার তোমরা সবার প্রথমে যে কাজটা করবে, 15 দিয়ে 90কে ভাগ করলে 60, 5 6 30, মানে 6 15 তে 90। এখানে দেখো এটা দুটোকে যোগ করো, 8 আর 3 হচ্ছে 11, এক হাত হচ্ছে 1, 6 5 11 12, মানে 121 থাকছে 6, মানে দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 127, যেটা দেখতে পাচ্ছ তোমরা কোথায় পাচ্ছ, অপশন নাম্বার এ তে, ঠিক আছে। চলো নেক্সট, লিমোনাইট কোন ধাতুর আকরিক। আচ্ছা এখানে দেখো লিমোনাইট কোন ধাতুর আকরিক, এটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, আয়রন। ওকে চলো নেক্সট, তোমাদের এটা রেশিও প্রপোর্শনের একটা প্রবলেম, চলো চেষ্টা করছি কি করে করব। এ এর 3 দিনের কাজ সি এর 4 দিনের কাজের সমান, ঠিক আছে। মানে এ এর 3 দিনের কাজ সি এর 4 দিনের কাজের সমান, তাহলে এ থেকে এ আর সি এর রেশিওটা এখান থেকে বের হয়ে যাবে, এ বাই সি, তাহলে হয়ে যাবে এর সাথে 3 গুণ, সি এর সঙ্গে 4 গুণ, তাহলে এ আর সি এর মান পেয়ে গেলাম 4 আর 3, ঠিক আছে। এরপর বি এর 6 দিনের কাজ, বি এর 6 দিনের কাজ সি এর 5 দিনের কাজের সমান, তাহলে বি বাই সিটা পেয়ে যাবে এখান থেকে,
বি বাই সি হয়ে যাচ্ছে তোমাদের বি এর সাথে গুণ 6, সি এর সাথে 5। তো বি এর মান হয়ে যাচ্ছে 5, সি এর মান হচ্ছে 6 ইউনিটে। ওকে, এ 3 দিনে যে কাজ করে সেই কাজ বি কত দিনে করবে। চলো আগে আমরা এখানে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালুটা বের করে নিচ্ছি। ওকে, এ ইস টু বি ইস টু সি। এ, আচ্ছা এখানে আমরা কাজ করে সিটাকে মাসকে লিখে দিই তাহলে বেটার হবে। এ সি বি। ওকে, দেখো এ ইস টু সি কত রয়েছে 4 ইস টু 3। ওকে, এইটা আমাদের ফাঁকাই থাকবে। তারপর বি ইস টু সি বা সি ইস টু বি করছি আমরা 6 ইস টু 5, 6 ইস টু 5। ঠিক, এটা তোমরা জানো, এটা ফাঁকা থাকবে। এবার ফাঁকা ঘরটাতে আমি কাকে বসাবো, 3 এর পাশে ফাঁকা রয়েছে, এখানে 3 কে বসাবো, এখানে 6 এর পাশে ফাঁকা 6 কে বসাবো। ওকে, কিছু কমন কিছু কাটছে কি, হ্যাঁ এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 3 দিয়ে 6 কে কাটলে 2। ওকে, আর কিছু যাচ্ছে না। 4 দুগুণ কত হচ্ছে, এখানে 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5। মানে এ ইস টু সি ইস টু বি পাচ্ছি 8 ইস টু 6 ইস টু 5। এবার তোমরা প্রশ্নে দেখো কি বলেছে, এ এর 3 দিনের কাজ, সেই কাজটা বি কত দিনে করবে। মানে এ এর 3 দিনের কাজটা বি কত দিনে করবে এটাই জিজ্ঞেস করেছে। ঠিক আছে, চলো ভ্যালুগুলো বসিয়ে দিয়ে করার চেষ্টা করি আমরা। দেখো এ এর মান যেটা পেয়েছি 8, ঠিক, গুণ 3। আচ্ছা বি এর মান পেয়েছি কত বলো 5, গুণ আপাতত এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, সুবিধার্থে এই ভ্যালুটাকে আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে আসছে 3 8 24 আর 5x। তাহলে x এর মান যেটা হবে 24 ডিভাইড বাই 5। সলভ করো কত হচ্ছে 5 4 5 20, 4 বাই 5, 4 পূর্ণ 4 বাই 5, যেটা দেখতে পাচ্ছ তোমরা অপশন নাম্বার সি তে রয়েছে। ঠিক আছে, চলো ব্যতিক্রমটি চিহ্নিত করুন। রিওয়ার্ড পানিশমেন্ট, দেখো অপোজিট এটা যাচ্ছে, রিওয়ার্ড পানিশমেন্ট অপোজিট যাচ্ছে। অবজেক্ট পারমিট এটা একটু আলাদা মানে বোঝাচ্ছে। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, ব্লান্ট মানে ভোঁতা, কোল্ড মানে হচ্ছে তোমাদের কি সিনোনিমাস বোঝাচ্ছে। দেখো কোল্ড আর কুল দুটোই সিনোনিমাস মানে সিনোনিম, তাহলে আমাদের হিসেবে দেখো এই দুটোর মানে হচ্ছে সেম সেম, দুটোর মানে সেম সেম। ঠিক আছে, একই মিনিং। রিওয়ার্ড মানে যা, এটা মানে আলাদা, অবজেক্ট মানে যা, পারমিট মানে আলাদা, শার্প মানে যা, ব্লান্ট মানে আলাদা। কিন্তু কোল্ড আর কুলটা দেখো একটু সিনোনিমাস মিনিং যাচ্ছে, তাই আমরা অপশন ডিটাকেই বেছে নেব। চলো, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয় বলো। অপশন সি যেটা হয়ে যাবে তোমাদের ইস্ট। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, চলো রমার কাছে 450টি বোতাম রয়েছে। রমা সেগুলি বর্গাকারে সাজানোর পরে 9টি হলুদ বোতাম পড়ে রইল। প্রতি সাইডে কতগুলি হলুদ বোতাম ছিল, কিচ্ছু না, 9টা অতিরিক্ত ছিল। 9টাকে তোমরা জাস্ট বাদ দিয়ে দাও এখান থেকে, 450 মাইনাস 9, এবং কি বলেছে বর্গাকারে, তাই তো, মানে বর্গমূল বের করবো 441। ওকে, এবার 441 আমরা এখান থেকে জাস্ট এটাকে বর্গমূল করে দেবো। এবার 441 মানে তোমরা সকলের জন্য এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার 21, অপশন নাম্বার বি। সবার প্রথমে 9কে বিয়োগ করে দিলাম কারণ অতিরিক্ত ছিল, তারপর যেটা রয়েছে সেটাই বর্গা করে, মানে 21টা করে। ঠিক আছে, বলো নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা। এক সেকেন্ড, বলো নিচের কোনটি তোমাদের থাইল্যান্ডের মুদ্রা। ওকে, সবার প্রথমে আমি তোমাদের উত্তরটা বলে দিচ্ছি, হয়ে যাবে ভাট। এবার বাকিগুলো তোমাদেরকে জানতে হবে। রুপি আমাদের প্রিয় দেশ ইন্ডিয়া, ঠিক। আচ্ছা, এর রিঙ্গিট, রিঙ্গিটটা কোথাকার বলো। এটা হয়ে যাবে মালয়েশিয়া। মালয়েশিয়া, ঠিক আছে। আচ্ছা, ইউয়ান, এই ইউয়ানটা বলতো কোথাকার, এটাও ইম্পর্টেন্ট, তোমাদের জানা উচিত যে চীনে কিন্তু ইউয়ান কারেন্সিটা ব্যবহার করা হয়।
আচ্ছা এটা দেখো, পেজগুলো তোমাদের আজকে একটু গন্ডগোল হচ্ছে, দেখে নিচ্ছি দাঁড়াও। কোশ্চেন নাম্বার 48, এ প্লাস বি এর অর্থ এ হয় বি এর বোন। আচ্ছা আমরা এটাকে চলো সলভ করার চেষ্টা করছি। ডি ইন্টু ই মাইনাস সি রয়েছে, প্রথম অপশনটা চেষ্টা করছি সলভ করার। ডি গুণ রয়েছে, এবার দেখো গুণ থাকলে এ এর এ হয় বি এর ভাই, ডি হচ্ছে ই এর ভাই, ডি হচ্ছে ভাই, কার ভাই বলো? ই এর ভাই। আমি অপশন এটাকে চেক করছি এখানে, ঠিক। এবার মাইনাস হচ্ছে, মাইনাস মানে কি এ হয় বি এর বাবা, তো ই হচ্ছে বাবা, কার বাবা বলো? সি এর বাবা। ওকে, এবার জিজ্ঞেস করেছে তবে সি এর পিসি ডি, সি এর পিসি বাবার বাবার ভাই হচ্ছে, মানে কাকু হচ্ছে, অপশন এ হচ্ছে না, ঠিক আছে, অপশন বি তে যাচ্ছি। ডি রয়েছে প্লাস, আচ্ছা প্লাস মানে কি এ হয় বি এর বোন, তাহলে ডি হচ্ছে বোন কার? ই এর বোন, ঠিক আছে। তারপর মাইনাস সি, আর মাইনাস মানে কি এ হয় বি এর বাবা, তার মানে ই হয় বাবা, কার বাবা বলো? সি এর বাবা। আচ্ছা দেখো সি এর বাবার বোন মানে পিসি যাচ্ছে না, তার মানে এখানে দেখো সি এর ডি কে হচ্ছে বাবার বোন, মানে দেখো এখানে একটা পিসি সেন্স কিন্তু বোঝাচ্ছে। আর তোমরা এখানে কিন্তু অ্যান্সারটাও পেয়ে যাচ্ছ যে কোনটি সি এর পিসি ডি বোঝাচ্ছে। দেখো অপশন নাম্বার বি কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারছি যে এখানে সি এর পিসি কিন্তু ডি বোঝাচ্ছে। চুজ দি কারেক্ট স্পেলিং ফ্রম দি অপশনস বিলো। কমেমোরেট, এবার স্পেলিং টেস্ট তোমাদের ডাব্লিউপি বা কেপির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইংলিশের টপিক, যেটা তোমরা অলরেডি জানো। এবার দেখো এখানে কমেমোরেট বানান খুঁজতে হবে, ডাবল এম হয়, তাহলে এটা তো হচ্ছে না, ঠিক। এখানে ডাবল এম রয়েছে কিন্তু রেট বানানটা ভুল, আর এ টি হয়, এটা হবে না, আর এ হয়, এখানে ই রয়েছে, এটা হচ্ছে না, তাহলে অপশন বি যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। একটু দেখে নিই বানানটা কি রয়েছে, সি ও ডাবল এম ই, কমেমো, এমও আর এ টি ই। এবার প্রশ্ন হচ্ছে এই কমেমোরেটের মানে কি? কমেমোরেটের মানে কি বলো? স্মরণ করা, স্মরণ করা, ঠিক আছে। চলো, নিম্নলিখিত বর্ণগুচ্ছের মধ্যে কোনটিকে প্রদত্ত ক্রমের বাম দিক থেকে ডান দিক ক্রমানুসারে বসানো হলে কোনটি সম্পূর্ণ হবে? তাহলে আমি এটাকে ডিরেক্ট টিক দিচ্ছি না, ডিরেক্ট আমি করে দিচ্ছি, ভেঙে নিচ্ছি না। এস এস টি আই থাকবে না, এখানে একটু ভুল হয়েছে, দাঁড়াও এখানে একটু ভুল হয়েছে, এস এস এটাও টি হবে, হ্যাঁ এটা টি, এস এস চারটা টি রয়েছে কি, হ্যাঁ। এবার দেখো এস এস চারটা টি, ঠিক আছে, এস এস চারটা টির পরে ইউ হয়, তাহলে দেখো এখানে এস এস চারটা টি তারপরে ইউ রয়েছে, তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই ইউ হবে, ঠিক। এখানে চারটা টি হয়, তিনটা টি রয়েছে, তাহলে এখানে আরেকটা টি হবে, হচ্ছে টি টি ইউ, ইউ এর পরে দেখো আরেকটা ইউ হয়, এখানে দেখতে পাচ্ছ যে ইউ এর পরে দুটো ইউ পর হয়, তাহলে একটা ইউ আরেকটা হবে, এখানে কি হবে? তিনটা টি হয়েছে, আরেকটা টি হবে, চারটা টি করতে হবে। তার মানে আমরা যেটা পেলাম ইউ টি ইউ টি, ঠিক আছে। হয়তো আমরা তুলে দেখলাম না যে কতগুলো রয়েছে, তারপর সেটাকে ব্রেক করে করে করলাম, সেটা করলাম না আমরা, ঠিক আছে। দেখো কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50। এবার যদি আমরা পদ বের করতে চাই, টার্ম, মানে কতগুলো সেখানে পদ রয়েছে, কতগুলো টার্ম রয়েছে, তার মানে যদি আমরা সমষ্টিকে যদি আমরা গড় দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, এভারেজ দিয়ে, তাহলে আমরা টার্ম পেয়ে যাই। তাহলে এখানে সমষ্টি বলা রয়েছে 450 এবং গড় হচ্ছে 50, তার মানে পদ পাচ্ছি আমরা 9টি। কয়টি পদ বলো? 9টি। তাহলে এখানে 450 যদি যোগফল হয় এবং তাদের গড় যদি 50 হয়, তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? এখানে 9টি। এবার সংখ্যাটি 100 সংখ্যাটি যোগ করা হলো, ঠিক আছে। এবার 100 সংখ্যা যোগ করা, 9টা সংখ্যা ছিল, এখন আরেকটা সংখ্যা আসলো এবং সেটার মান হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এতক্ষণ যেটা ছিল 450, ওকে, এবার আবার 100 যোগ করা হলো। এবার যে নতুন গড়টা হবে, নিউ এভারেজ, এটাই তোমাদেরকে জিজ্ঞেস করেছে কত হবে। 450 আর 100, আগে ছিল 9টা সংখ্যা, এখন 100 এসে কটা হয়ে গেল? 10টা হয়ে গেল, ঠিক। তাহলে হয়ে গেল 550, 550 ডিভাইড বাই হচ্ছে
10, 0 0 কেটে দিলে হয়ে যাচ্ছে তোমাদের 55। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি তে রয়েছে। চলো দেখো, কোন দেশের সংসদের নাম নেসেট? ইম্পর্টেন্ট, বলো কি হবে? ইসরায়েল। এবার বাকি সংসদগুলো তোমাদেরকে জানতে হবে। ব্রাজিলের সংসদের নাম কি, আমেরিকার সংসদের নাম কি, এবং তার সাথে মিশরের সংসদের নামও তোমাদেরকে আজকে বলে দেবো। দেখো, প্রথমে আসছে ব্রাজিল। ব্রাজিলটা মনে রাখবে জাতীয় কংগ্রেস। ওখানকার যে পার্লামেন্ট রয়েছে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। ঠিক আছে। আচ্ছা, আমেরিকা, বলো আমেরিকারটা শুধু কংগ্রেস। তোমরা এটা শুনেছো, আমেরিকার যে পার্লামেন্ট রয়েছে, সংসদ, সেটা হচ্ছে শুধু কংগ্রেস। আর মিশরটা কি বলো? মিশরটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ঠিক আছে, তাহলে তোমরা 3টে 4টেই জানলে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করো এখানে তোমাদের কি হচ্ছে। একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে এই যে বাঁ দিকের চিহ্নটা ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা বাঁ দিকে ছিল, দেখো ডান দিকে চলে আসলো। তো এইটা বাঁ দিকে ছিল, এটা তো ডান দিকে যাবে। এখানে ডান দিকে আছে, এটা আলাদা চিহ্ন, এটা হবে না, এটা হচ্ছে না। এখানেও আলাদা চিহ্ন, এটাও হচ্ছে না। এই চিহ্নটা এই চিহ্নটা সেম সেম রয়েছে। দেখো এই চিহ্নটা এই চিহ্নটা সেম সেম। এটা গেল প্রথম কন্ডিশন। ঠিক আছে, এবার আমরা অন্য ছবিগুলোকে খেয়াল করি। এবার দেখো তোমরা, আর কি হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে এটা দেখো। হ্যাঁ, এইটা দেখো, মাঝখানেরটা দেখো বাঁ দিকে উপরে চলে গেল। ঠিক আছে, মাঝখানেরটা দেখো বাঁ দিকে উপরে চলে গেল। ওকে, তাহলে এখানে মাঝখানেরটা বাঁ দিকে এখানে আসবে। ঠিক আছে, এখানে কোথায় রয়েছে? দুই জায়গাতেই রয়েছে। ঠিক আছে, দুই জায়গাতেই রয়েছে, তাহলে এখান দিয়ে করতে পারছি না। তারপর দেখি আমরা, দেখো এই চিহ্নটা কি হয়ে যাচ্ছে, পরের ছবিতে মাঝখানে চলে আসছে, তাই না? তার মানে ডান দিকের যে ছবিটা রয়েছে এটা কি হয়ে যাচ্ছে, পরের ছবিতে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এই যে ডান দিকের ছবিটা মাঝখানে আসবে, দুই জায়গাতেই আছে, এটাও করতে পারছি না আমরা, এটা হয়ে গেল। তারপর আর যেটা থাকছে, আমরা এরপর যেটা দেখবো সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। এটা দেখো, এইখানের গোলটা যে আছে, এটা দেখো বাঁ দিকে নিচে চলে আসলো। ঠিক আছে, ডান দিকে ছিল, দেখো বাঁ দিকে চলে আসলো। উপরে ডান দিকে রয়েছে, তাহলে বাঁ দিকে নিচে আসবে, একমাত্র দেখো ডিতে রয়েছে। এই যে এই চিহ্নটা দেখো বাঁ দিকে এখানে একমাত্র ডিতে আছে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কিন্তু এটাকে ফাইন্ড আউট করতে হবে। চলো, ওকে, আমি এগুলোকে মুছে দিচ্ছি, দাঁড়াও। দেখো, চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? তোমাদের ডিরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছে আসাম। এবার আর কিছু উপজাতি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তেলেঙ্গানার একটা ফেমাস উপজাতির নাম বলো, অরুণাচল প্রদেশের একটা উপজাতির নাম বলো, মধ্যপ্রদেশের একটা উপজাতির নাম বলো। ওকে, ফেমাস যেগুলো পরীক্ষার আসার খুবই চান্স রয়েছে। তেলেঙ্গানায় মনে রাখবে তোমরা লাম্বাদা বলে একটা উপজাতি রয়েছে, লাম্বাদা। ঠিক আছে, এই উপজাতিটা তোমাদের পার্টিকুলারলি দেখতে পাওয়া যায় তেলেঙ্গানাতে। আচ্ছা, অরুণাচল প্রদেশের যদি আমি কথা বলি, দেখো এখানে একটা নামটা খুব সুন্দর, নিসি, নিশি। ঠিক, আর এটা তো তোমরা শুনেছই, ভিল উপজাতি শুনেছো না, ভিল। এই ভিল উপজাতিটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা তোমরা আজকে থেকে মনে রাখবে, এমপি বা মধ্যপ্রদেশ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা পার্সপেক্টিভ দিয়ে। আচ্ছা, এখানে তোমাদের এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, 46 এর মানে কি গুণ করে দিতে পারি, 46 গুণ 21 ডিভাইড বাই 7 গুণ 2। ঠিক আছে, বিয়োগ 92 বাই 14, ভাগটাকে গুণ করে দিলে উল্টো হয়ে যাবে 56 ডিভাইড বাই
23। আচ্ছা সলভ করো, 14 দিয়ে কাটলে 4 14 56, 3 23, 3 দাঁড়াও ডিরেক্টলি যাবে কি 3 4, হ্যাঁ 4, 23 4 92। ওকে আচ্ছা এখানে যাচ্ছে 7 দিয়ে কাটলে 3 7 21, 2 দিয়ে কাটলে 23। ওকে দেখো এখানে কত আসছে, 3 3 9 69 আসছে 16। আচ্ছা চলো 6 3 9 1 মানে 53 হচ্ছে তোমাদের উত্তর, যেটা দেখতে পাচ্ছ অপশন নাম্বার ডিতে রয়েছে। ওকে কিন্তু জাস্ট তোমরা বদমাসের নিয়মটাকে একটু ফলো করবে সাবধানে, তাহলে অ্যান্সার চলে আসবে সঠিক। আচ্ছা 56 একটু লেখাটা কাটা পড়ছে, ম্যাটেরিয়াল 2 লিখে নেবে এখানে, তাহলেই হবে। দেখো এটা 2, ঠিক আছে 1 সেকেন্ড দাঁড়াও, 2 ঠিক আছে। দি সায়েন্টিস্ট আর ট্রাইং টু ইউজ ড্যাশ মেটেরিয়ালস টু মেক রোডস। আচ্ছা এখানে তোমরা ভালো করে বোঝো, এখানে কি ম্যাটেরিয়াল ইউজ করবে, একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল। দেখো এই ওয়েস্ট এই ওয়েস্ট এই ওয়েস্ট আলাদা বিষয়, কিন্তু এই ওয়েস্ট মানে কি বলতো, আমি যেটা বাংলা মানে বলি অপ্রয়োজনীয়। তাহলে এই অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলোই কিন্তু রাস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে চাইছে, এটা আমরা বলতে পারি অপশন নাম্বার সি। চলো ওয়েস্ট। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা বলো কি হবে। থার্মোমিটার তাপমাত্রা পরিমাপক যন্ত্র, তাই তো। এই যে থার্মোমিটার তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলো, তাপমাত্রা পরিমাপক যন্ত্র। তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়, তাই না। তাহলে এটা অপশন বি যাচ্ছে, বি দুটো হয়ে গেছে না, ঠিক আছে। শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন, যেখানে কি ছিল বলো, তাজমহল, সেটা হয়ে যাবে আগ্রা। চলো বলো, দুটি সংখ্যার যোগফল তোমাদের দেয়া আছে, ঠিক আছে, এবং বিয়োগফলও তোমরা জানো সংখ্যা দুটির গুণফল। আচ্ছা যোগফল এবং গুণফল জানা থাকলে সংখ্যাগুলি আমরা বের করতে পারি। তাহলে একটা সংখ্যা যদি বের করতে চাই, মানে বড় সংখ্যাটা, বড় সংখ্যা বের করার নাম কি, যোগফল আর বিয়োগফলকে যোগ করে দিব, তো মানে 12 আর 3.5, মানে 12.5 3.5 মানে 12 3 হচ্ছে তোমার 15 16। তো 16 ভাগ যদি 2 করি একটা সংখ্যা পাচ্ছি। আর বিয়োগফল 12 থেকে যদি 3.5 মাইনাস করি কত হচ্ছে বলো তো। আগে আমরা এক কাজ করি, 12 12.5 থেকে 12 রয়েছে, তো দেখো 12 থেকে যদি 3 মাইনাস করি কত হচ্ছে বলো তো 9। 12.5 থেকে 3.5 মাইনাস করে 9 ডিভাইড বাই 2, এটাই বের করতে বলেছে, ঠিক আছে। দেখো 2 2 4 4 4 16, 4 9 36, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। জাতীয় শিশু কন্যা দিবস কোন তারিখ পালন করা হয় বলো। জাতীয় শিশু কল্যাণ দিবস, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তোমাদের মনে হয় আর একটা প্র্যাকটিস এরিয়া ছিল আমার যা মনে হচ্ছে, 24শে জানুয়ারি হয়ে যাবে, এটা তোমাদের রাইট অ্যান্সার। এবার এখানে তোমরা আরেকটা বিষয় জানবে, এই 8ই মার্চটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। সেটা কি বলতো, এই দিন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস। ওকে দিবসের ঋষি হয়, ঠিক আছে। চলো লুপ্ত সংখ্যাটি তোমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। দেখো কি আছে এখানে লজিক বলো তো। 4 4 9 36, ঠিক আছে 36। এক কাজ করতে পারি, এখানে এক কাজ করতো, এখানে 4 49 আসে, তো এখানে 4
আর 9 আছে 49, এটার সাথে আবার 4কে যোগ করো আর 9কে যোগ করো, 49 আর 4 53, 53 আর 9 দেখো 62 হচ্ছে। বুঝতে পারলে লজিকটা? এখানে দেখো প্রথমে 57কে নাও, তারপরে যোগ করে দাও 5কে, তারপর যোগ করে দাও 7কে। ঠিক আছে, 57 আর 5 62, 62 আর 7 দেখো 69 হচ্ছে, তাই না? তাহলে তোমরা এখানে বলো কি হবে। প্রথমে 98কে নেব, তারপর 9কে নেব, তারপর 8কে নেব, তাই তো? 98 107 মানে 110 115 মানে 1 1 and 5, যেটা দেখতে পাচ্ছ তোমরা অপশন নাম্বার ডি তে রয়েছে। ফাইন্ড দি ওয়ার্ড হুইচ হ্যাজ দি সেম মিনিং অ্যাজ হাম্বল। আচ্ছা, হাম্বল আজকে আমরা শিখলাম নম্র বা কাইন্ড। ঠিক আছে, আমাদের সেম মিনিং চেয়েছে। ঠিক আছে, এবার তোমাদের যদি আমি বলি যে বাকি ডেভিয়াস, তারপরে মিক, এদের মানে এগুলো আমি বলে দিচ্ছি। দেখো, ডেভিয়াস মানে হচ্ছে কি বলো, চালাক। যে খুবই চালাক তাকে আমরা ডেভিয়াস বলতে পারি। আচ্ছা, মিক, মিক মানে আমরা কি বলবো, এটা আমরা বলতে পারি ভদ্র বলতে পারি বা জেন্টেল বলতে পারি। ঠিক আছে, বা নম্র বলতে পারি, কোনো অসুবিধা নেই, ভদ্র বলি তা হবে। ঠিক আছে, উইকড, এই উইকড মানেও আমরা মনে রাখবো চালাক। আর এটা দেখো নিম্বল, এই নিম্বল মানে যে খুব চটপটে, এরকম ব্যক্তিকে আমরা কি বলবো, নিম্বল, চটপটে, চটপটে। ওকে, তাহলে ডেভিয়াস মানে চালাক, মিক মানে ভদ্র, উইকড মানে চালাক, নিম্বল মানে চটপটে। তবে হাম্বেল মানে আমরা ভদ্র একটা সেন্স বলতে পারি, খুবই ভদ্র একটা লোক, নম্র, নম্র বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা এবার অ্যান্সারটা ইজিলি বলতে পারবে, যেটা যাবে অপশন বি, মিক। বলো কোশ্চেন নাম্বার 63, দেখতে পাচ্ছ প্রশ্ন প্রত্যেকে। 5 বন্ধু পিবি সিজি এইচ কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এবার এনারা বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে, এবং 5 জন। চলো আমি একটা এঁকে দেওয়ার চেষ্টা করছি। এবার এনারা মুখ করে বসে আছেন কেন্দ্রের দিকে, তো তার মানে এরকম বলতে পারি একজন ব্যক্তি এখানে, এখানে একজন ব্যক্তি মনে করে নিচ্ছি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, আর ধরে নিচ্ছি এখানে একজন ব্যক্তি। ওকে, টোটাল 5 জন পেলাম আমি। এবার প্রশ্নে আমাদের কি বলেছে দেখে নিই, ইনস্ট্রাকশন, বি বসে আছে সি এর বাম দিকে। আচ্ছা, এখানে যদি বি মনে করি, ঠিক আছে, এ বসে আছে সি এর বাম দিকে, মানে সি তাহলে এখানে হবে। ওকে, বি বসে আছে সি এর ঠিক বাম দিকে, জি এবং এইচ এর কেউই সি এর ঠিক পাশে বসেনি, মানে সি এর পাশে জি বসেনি। ঠিক আছে, বা সি এর পাশে এইচ বসেনি, এটা হবে না। সি এর পাশে জি বা এইচ বসবে না। ঠিক আছে, এটা বলেছে সি এর পাশে বসবে না। এইচ বসে আছে পি এর ডান দিকে, এইচ বসে আছে পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। ঠিক, পি এর, আচ্ছা এবার দেখে নিই আমরা, এখানে পি, এখানে যদি আমি পি কে বসাতে চাই, ঠিক আছে, পি এর ডান দিকে, এখানে সি এর পাশে পি কে বসাতে পারি, হ্যাঁ এখানে বসাতে পারি। পি এর ডান দিকে এক ঘর ফাঁকা দিয়ে এখানে এইচ, এইচ এর পাশে জি, এইচ এর পাশে সি বসবে, এখানে এইচ কে বসাতেই পারি আমরা। ঠিক আছে, আচ্ছা কে বেঁচে থাকলো, পি বসেছে, বি বসেছে, সি বসেছে, জি বসেনি, তাহলে এখানে জি কে বসাতে পারি, জি আবার সি এর পাশে বসবে না। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে পি এর ঠিক বাঁদিকে, পি এর বাঁদিকে কে বসে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা সি বসে রয়েছে, তাই না? তার মানে যেটা অপশন যাবে বি। এক সেকেন্ড, চলো কোশ্চেন নাম্বার 64, 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা 100 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। 100 দ্বারা বিভাজ্য হতে চাইলে শেষের 3টে সংখ্যা
মানে শেষের দুটো ডিজিট আমাদের শূন্য থাকতে হবে, মানে লাস্ট টু ডিজিট মাস্ট বি কটা থাকতে হবে বলো, 00। লাস্ট টু ডিজিটটা আমাদের 00 হতেই হবে। ওকে, এখানে 98 রয়েছে, এটা কোনো দিনই পসিবল না 100 দিয়ে বিভাজ্য হবে। ওকে, আচ্ছা এখানেও 99, এটাও হবে না। এবার সিতেও দুটো শূন্য, বিতেও দুটো শূন্য, তো দুটো সংখ্যাই তোমার 100 দ্বারা বিভাজ্য। কিন্তু একটু তোমরা প্রশ্নটার দিকে খেয়াল করে বুঝতে পারবে বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে অপশন বি এবং সি এর মধ্যে কোনটা বৃহত্তম হচ্ছে তোমরা দেখতে পাবে ভালো করে, অপশন সি কিন্তু বৃহত্তম হচ্ছে। আচ্ছা, 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধাবমান একটি ট্রেন এক ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেনটি তার নিজের ডিস্টেন্সে যাচ্ছে, ঠিক? ট্রেনটি তার নিজের ডিস্টেন্সে যাচ্ছে, আর ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। স্পিড 72, আচ্ছা মিটারে চেয়েছে, তো আমরা এটাকে কিলোমিটার থেকে মিটার প্রতি সেকেন্ডে কি করে বের করতে হয় আমরা জানি। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে তুমি যদি মিটার প্রতি সেকেন্ডে যেতে চাও তোমার স্পিডটাকে, তাহলে তোমরা সিম্পল 5/18 দিয়ে গুণ করে দেবে, উল্টোটা হয়ে গেলে 18/5, ঠিক আছে? তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো আমরা। এরপর এটা স্পিড পেলাম এবং টাইম বলেছে 20 সেকেন্ড, ঠিক? একটা ব্যক্তিকে অতিক্রম করছে বলে নিজের ডিস্টেন্সে যাচ্ছে, তাহলে এখানে আমি ডিস্টেন্সটা এইভাবে বের করে নিতে পারছি। দেখো 4/18 72, ওকে, 4×5 20, 20 20 400, তার মানে 400 এটা অবশ্যই মিটারে বার হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার এতেই রয়েছে। ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? ওকে, দেখো রাবারের কথা বললে আমরা কেরলকে যাব। যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথমটির সাথে সম্পর্কযুক্ত, সেইভাবে তৃতীয় অক্ষরের সাথে সম্পর্কযুক্ত বিকল্পটি নির্বাচন করুন, ঠিক আছে? আচ্ছা, জি থেকে ডি। জি হচ্ছে, আমি যদি প্লেস ভ্যালুর কথা বলি, জি এর প্লেস ভ্যালু 7, ডি এর প্লেস ভ্যালু কত বলো 4, মানে 7 থেকে 4 3 কমেছে। টি এর প্লেস ভ্যালু 20, 20 থেকে যদি আমি 3 কমে দিই 17, 17তে কি আছে বলো, কিউ আছে, তাই না? কারণ কিউই তো 17। এবার একটা জিনিস খেয়াল করো, আমাকে সম্পূর্ণ রিজনিংটা করার কোনো প্রয়োজন মনে হচ্ছে নেই, কারণ কিউ দিয়ে একটাই অপশন রয়েছে, তাই তো? চলো দেখো, নেক্সট, পিত্তরস কোথা থেকে নির্গত হয়? এটা আমরা যকৃৎ প্রত্যেকে জানি, যারা জানো না জেনে রাখো। তো 4টি পদ দেওয়া আছে, যার মধ্যে 3টি পরস্পর সম্পর্কযুক্ত, একটি পৃথক। পৃথক শব্দটি তোমাদেরকে বের করতে হবে। এটা আই, 9I। আচ্ছা, আই থেকে আই হচ্ছে তোমাদের 9 8, মানে 1 মাইনাস হয়েছে, তাই না? দেখো এখানে এম থেকে এন, এক সেকেন্ড ভালো করে দেখবে, এম থেকে এন তোমরা দেখো +1 হয়েছে, ঠিক আছে? বা +1 না বলে আমরা এটা বলতে পারি, +1 এর কনসেপ্ট এখানে নেই, ঠিক আছে? তোমরা ভালো করে দেখবে, এম এর সাথে এন এর কি সম্পর্ক বলো তো? এম এর সাথে এন এর কি সম্পর্ক বলো? এম এর অপোজিট লেটার কি বলো তো? এন না? কে এর অপোজিট লেটার কি বলো? পি। আর সি এর অপোজিট লেটার কি বলো? এক্স। এটা আমি তোমাদের ট্রিক্স একটা বলে দিয়েছিলাম, এম এন কলকাতা পুলিশ 6, ঠিক আছে? আই এর অপোজিট লেটার কি হয় বলো তো? আই দিয়ে বলেছিলাম ইন্ডিয়ান রেলওয়ে, মানে আই এর অপোজিট আর, এটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম, ঠিক আছে? এবার প্রত্যেক জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ অপোজিট লেটার যাচ্ছে, কিন্তু এখানে দেখো অপোজিট লেটার নেই, তাই না? তাহলে এটা হবে না। এবার একটা জিনিস আসছে যে এই যে নাম্বারগুলো কি ডিনোট করছে, এই এম এর প্লেস ভ্যালু যদি দেখো তোমরা, এম এর যে প্লেস ভ্যালু সেটা হচ্ছে 13, কে এর প্লেস ভ্যালু এটা আমি ট্রিক্স বলে দিয়েছিলাম কিংস 11, এগুলো যারা অফলাইনে আমার কাছে পড়ে প্রত্যেকে এটা ভালো করে জানে, অনলাইনে আমি বলে দিয়েছিলাম।
সি দিয়ে বলেছিলাম 6, মানে এটা মানে 3। এই প্লেস ভ্যালু মনে রাখার ট্রিক্স বলে দিয়েছিলাম আমি, তাই না? তাহলে দেখো নাম্বারের যে লজিকটা সেটা তোমরা বুঝতে পারলে। আই এর যে প্লেস ভ্যালু 9, ঠিক আছে। 60টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 37, সর্বনিম্ন সংখ্যাটি কত? এবার 60টি ক্রমিক বলেছে না, তোমরা এখানে অঙ্কটা করবার কোনো দরকার নেই। 60টা বলেছে, তোমরা যদি খেয়াল রাখো মাঝখানের সংখ্যাটা সবসময় কি হয়? গড় হয়। তাহলে এখানে তোমাদের বলেছে 37, তাহলে এটা এদিকে 3টা সংখ্যা থাকবে, 1 2 3, এদিকে 3টা সংখ্যা 1 2 3। আর বিজোড় সংখ্যা বলেছে এবং ক্রমিক বলেছে, তাহলে ক্রমিকের ক্ষেত্রে সবসময় মিডিলের সংখ্যাটা আমাদের কি হয় বলতো? গড় হয়। এটা সবসময় খেয়াল রাখবে যে মিডিলের সংখ্যাটা সবসময় গড় বা এভারেজ হয়। এবার যদি বৃহত্তম বলে বা দ্বিতীয় বৃহত্তম বলে বা যেটাই বলুক তোমাকে, বা ক্ষুদ্রতম বলুক, সেক্ষেত্রে তুমি এই এক লাইনই অ্যান্সার করতে হবে। 37-এর আগে কত আছে বলতো? বিজোড় সংখ্যা 35, তার আগে 33, তার আগে 31। যদি বৃহত্তম বলতো এবার বাড়িয়ে দিতে 39, তারপরে 41, তারপর 43। তখন প্রত্যেকটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু জিজ্ঞেস করেছে সর্বনিম্ন, মানে এটা আমাদের স্মলেস্টটা জিজ্ঞেস করেছে, তাই তো? স্মলেস্ট নাম্বার যেটা পাচ্ছি 31, যেটা রয়েছে তোমাদের অপশন নাম্বার এতে। ক্লিয়ার? চলো, বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 4:5। কত রয়েছে বলো? 4:5। 4:5। তো সুবিধার্থে আমি 40 আর 50 ধরে নিচ্ছি, তাহলে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে সুবিধা হবে। এবার এখানে কিছু তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে বাস ভাড়া 10% ও ট্রেন ভাড়া 20% বাড়লো। 40-এর 10% মানে কত? 4, মানে 40-এর 4 হয়ে যাবে 44 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আগে ছিল বিফোর, বিফোর, এটা হচ্ছে নাও, এখন। আর ট্রেন ভাড়া 20%, মানে 5 5 10, মানে 60 টাকা হয়ে গেল। এই যে নতুন অনুপাতটা, এখন এটা জিজ্ঞেস করেছে যে বাস ও ট্রেন ভাড়ার নতুন অনুপাত। তো এটাকে সিম্পলিফাই করো, 4 দিয়ে কাটলে 4 11-তে 44, 4 15-তে হয়ে যাচ্ছে 60, মানে 11:15। দেখো 15:11ও কিন্তু এখানে আছে তোমাদের কনফিউজ করার জন্য। তো খেয়াল করবে, আমি যেভাবে তোমাকে বললাম, একটা জাস্ট শূন্য বসিয়ে জিনিসটাকে সোজা করে নিলাম। অপশন নাম্বার সি। দেখো, below the sentence 3 possible situations for the underlined part are given. If one of them A, B, C, A, B or D is better than the underlined part, select the part as your answer, or else part C if none of the. আচ্ছা, এখানে দেখো খুব ভালো করে তোমরা সেন্টেন্সটা কি রয়েছে পড়ে নাও। I read the direction but I still can't figure it out. এবার তোমরা খুব ভালো করে এখানে দেখতে পাবে কোন জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, এই যে ক্যান নট, এটা একটা কি বলতো? ক্যান, এটা একটা মোডাল ভার্ব। ঠিক আছে, মোডাল ভার্ব। আর মোডাল ভার্বের সাথে কোনো সময় ভার্বে 3 নাম্বার ফর্ম বসে না। ঠিক আছে, সবসময় এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ভার্ব। আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট ভার্ব। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাদেরকে বলতে যাচ্ছি। মোডাল ভার্বের সঙ্গে পরে যেটা তোমাদের বসবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট যে ফর্মটা থাকে সেটা বসে। কিন্তু এখানে ফিগার্ড করে দিয়েছে, এখানে দেখো ইডি করে দিয়েছে, তো এটা জাস্ট ফিগার হয়ে যাবে, ফিগার আউট। ফিগার আউট হওয়া উচিত ছিল, সেটা তোমাদের অপশন নাম্বার রয়েছে। দেখো ফিগার আউট অপশন নাম্বার ডিতে রয়েছে। ঠিক আছে, চলো সেই শব্দটি চিহ্নিত করুন যা বাকি 3টি শব্দের চেয়ে আলাদা। হুইট, রাইস, জোয়ার, বিনস। দেখো হুইটের কথা বলো, রাইসের কথা বলো, জোয়ার, এগুলো হচ্ছে দানা শস্য। কি বলতো? দানা শস্য। বাট বিনসটা দেখো আলাদা, তাই না? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকেন কার কাছে? রাষ্ট্রপতি হবে কি? না। রাজ্যসভা? না। স্পিকার? না। তাহলে লোকসভার কাছে। ওকে, তোমার জন্য একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। বলো তো, লোকসভার বর্তমানে স্পিকার কে রয়েছেন? বর্তমান স্পিকার, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? তোমরা এটা কমেন্টে জানো, প্রত্যেকে লিখবে। ঠিক আছে, কেউ কারোটা দেখে লিখবে না।
তুমি নিজের থেকে লিখে দাও। অস্বাভাবিক রাশিটি নির্বাচন করুন। ঠিক আছে, দেখো এখানে যেটা তোমরা দেখতে পাবে, জি থেকে টি কি হচ্ছে, জি হচ্ছে আর টি হচ্ছে। দেখো জি টি, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা করি, জি টি না গিয়ে সরি, কোশ্চেন নাম্বার 75 দেখো কি বলেছে, অস্বাভাবিক রাশিটি নির্বাচন করুন। অপশন এতে যেটা রয়েছে জিটি এইচ ইউ, জি টি এইচ অ্যান্ড ইউ। খেয়াল করো, জি থেকে দেখো এইচ +1 হয়েছে না, টি থেকে ইউ +1 হয়েছে। অপশনের কথা বলছি। আচ্ছা, অপশন বিতে কি হয়েছে, এ এন বি ও। ঠিক, দেখো এ থেকে বি +1 হয়েছে, এন থেকে ও +1 হয়েছে। ঠিক, লজিকটা ধরতে পারছো তো। সি ই এফ আর এস, আর অপশন ডিটা রয়েছে সি ডি, সরি সি ডি না, সি ও রয়েছে, সি ও ডি পি। দেখো এখানে সি থেকে ডি +1 হয়েছে, ও থেকে পিও +1 হয়েছে, কিন্তু ই থেকে আর +1 হচ্ছে কি এখানে, এটা কি +1 বলা যেতে পারে, বলো তো। +1 হচ্ছে কি, এখানে +1 হচ্ছে না। যেহেতু এটা +1 হচ্ছে না, তাহলে আমরা এটা অ্যান্সার নেবো, অপশন নাম্বার সি। প্রত্যেকটা একই প্যাটার্নে রয়েছে। দেখো এটা হচ্ছে না, এফ থেকে এসও কিন্তু +1 হচ্ছে না। দেখো কোশ্চেন নাম্বার 76, বলো যদি, আচ্ছা একটা সিম্পলিফিকেশন দিয়েছে, চলো করে নিচ্ছি, 48। ঠিক আছে, এবার গুণকে বলেছে কি, দেখো গুণ মানে ভাগ, তার মানে এটা হয়ে যাবে তোমাদের ভাগ 6। আচ্ছা বিয়োগ মানে গুণ, এটা গুণ 5, আর ভাগ মানে বলেছে যোগ 8, আর প্লাস মানে বলেছে বিয়োগ 1। এটাই তো সিম্পলিফাই করতে হবে না। চলো প্রথমে ভাগের কাজ হয়, 6 8 48, ওকে, 8 আর 5 5 8 40, 40 আর 8 48, 48 থেকে 1 মাইনাস করলে 47। তো আলটিমেটলি যে আনসারটা পাচ্ছি 47, অপশন নাম্বার বি। চলো, অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে, 280। তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি, বলো তো বাজেট আর একটা বলবে মানি বিল। মানি বিল, দেখি কে পড়াশোনা করছো ঠিকঠাক। এই দুটো আর্টিকেল তোমরা বলবে, ঠিক আছে। বাজেট কত নম্বর আর্টিকেল এবং মানি বিল কত নম্বর আর্টিকেল, ঠিক আছে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। আচ্ছা দেখো, আমি তোমাদের এখানে একটা সুন্দর নিয়ম শিখিয়ে দিচ্ছি, ধ্যান দেবে। তো আমি একবার সংখ্যাটা লিখে নিচ্ছি, 14/15 একটা সংখ্যা রয়েছে, 9/10 রয়েছে, 8/9। এটা একদম একটা সোজা প্যাটার্ন রয়েছে, 12/13। ওকে, এটাকে কি বলা হয় বলো তো, এটা হচ্ছে তোমাদের এমন একটা সংখ্যা যেটা তোমাদের উপরে রয়েছে ছোট সংখ্যা, নিচে হচ্ছে বড় সংখ্যা। তাই এই সংখ্যাগুলোকে বা এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত বলবো কেন, কারণ উপরে রয়েছে ছোট সংখ্যা। যদি উপরে বড় সংখ্যা হয়ে যেত সেটা প্রকৃত ভগ্নাংশ না হয় অপ্রকৃত হতো। ওকে, এবার
প্রথম কন্ডিশন প্রকৃত ভগ্নাংশ হতে হবে এবং দ্বিতীয় কন্ডিশন গ্যাপটা মানে ওপর আর নিচের যে পার্থক্যটা এটার কথা বলছি। দেখো এখানে পার্থক্যটা কত হচ্ছে বলো তো। দেখো 14 আর 15 পার্থক্য 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1 এবং গ্যাপটাও আমার সেম থাকতে হবে। গ্যাপটা কি হবে বলো, গ্যাপ ইকুয়াল মানে সেম থাকতে হবে। এই কন্ডিশন দুটো স্যাটিসফাই হয়ে গেলে যে সংখ্যার লব যত ছোট সেই সংখ্যাটা তত ছোট। দেখো সব থেকে ছোট আমাদের লব কোনটা, 14, 9, 8, 12-র মধ্যে এটা, এটা হয়ে যাবে ছোট সংখ্যা, সব থেকে ছোট মানে ক্ষুদ্রতম লিখে দিলে আমার বেশি বেটার হবে, স্মলেস্ট বা ক্ষুদ্রতম। ঠিক আছে, এটা আমি ক্ষুদ্রতম লিখে দিচ্ছি, বেশি বেটার হবে ক্ষুদ্রতম। এবার তোমরা বলো তো বৃহত্তম কোনটা হবে, সব থেকে বড় কোনটা, 14 বৃহত্তম, তাহলে এটা হয়ে যাবে বৃহত্তম। এটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, অপ্রকৃত ক্ষেত্রে জাস্ট উল্টে দিবে, উপরে যত বড় সেটা তত ছোট, উপরে যত ছোট সেটা তত বড়। ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি বলো, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এবার দেখে নিচ্ছি আমরা। Find out the appropriate word or words that befits the underlined part of the sentence. The police chased. ঠিক আছে, চেস মানে কি, পেছন যাওয়া বা পিছু ধাওয়া করা, তাই না, খোঁজা, পেছন পেছন যাওয়া। দি রবার্স থ্রু দি হাইওয়ে। আচ্ছা, চেসকে আমরা পরিবর্তন করে এখানে কোনটা এখানে অপশনের মধ্যে আনতে পারবো এটা জিজ্ঞেস করেছে। চেসের কোনটা যায়, একমাত্র দেখো রান আফটারটাই যাচ্ছে, ran after, ran after, ran after। ঠিক আছে, বাকিগুলো তোমরা জেনে রাখা ভালো, জেনে রাখো। ran across মানে আমরা বলতে পারি তোমার বন্ধুর সাথে তোমার হঠাৎ করে দেখা হয়ে গেল, তোমরা ran across মানে হঠাৎ দেখা, হঠাৎ দেখা, সাক্ষাৎ, দেখা হওয়া। ঠিক আছে, আচ্ছা ran into, আচ্ছা বলো ran into মানে কি, বলতে পারি কেউ কোনো সাফার করছে, ঠিক আছে, ভুগছে, সাফার। ran after তো বলেই দিলাম। ঠিক আছে, আর ran over, দেখবো কোনো সময় কোনো গাড়ি চাপা পড়লো, ঠিক আছে, গাড়ি দিয়ে চাপা পড়ে না মানে পিষে যায়, আমরা বলতে পারি যানবাহন দ্বারা পিষে যাওয়া, যানবাহন দ্বারা পিষে যাওয়া, পিষে যাওয়া মানে যানবাহন দ্বারা যদি পিষে যাওয়া সেন্স বোঝায় সেক্ষেত্রে র্যান ওভার বলতে পারি আমরা। ঠিক আছে, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রম থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করো। আচ্ছা, এখানে তোমাদেরকে অনুপস্থিত সংখ্যাটাকে খুঁজতে হবে। দেখো এখানে কি রয়েছে, 376, 373। আচ্ছা দেখি, প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে এখানে -3 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা -3, এক কাজ করি আমরা, একটা করে যদি আমরা অল্টারনেটিভ পেয়ার নেই, ঠিক আছে দেখছি কত হচ্ছে। -3 হচ্ছে এখানে, 373 থেকে 382 প্লাস হবে, তাই তো, কত প্লাস হচ্ছে, 3 আছে 12 মিনিটে কত, এদিকে হচ্ছে তোমাদের 7, 9। ঠিক আছে, আচ্ছা এখানে কত হচ্ছে, মাইনাস হবে, তাই তো, 5 আছে 12 মিনিটে কত, 5 7 আবার 6, 2 মানে 27। এটা আবার কি হচ্ছে বলো, মাইনাস হচ্ছে। তারপরে কি হচ্ছে, প্লাস হচ্ছে পরেরটা, 5 একে 6, ওকে, 5 আছে 13 মিলাতে কত, 7, সরি, ঠিক করলাম কি, 5 আর 6 মিলাতে হচ্ছে 1, 5 আছে আমাকে কত মিলাতে, 13 মিলাতে হবে, তো 5 আছে 10 মিলাতে কত, 5 আর 3 8 মানে 81। ঠিক, এবার দেখো আমরা যে সংখ্যাগুলো তো দেখতে পাচ্ছি, এখানে কি হবে এটা বের করতে হবে, তো কিছু একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ কি তোমরা, প্রথমে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপর একটা মাইনাস হবে, এটা তো শিওর। এবার এটা আমরা দেখতে পাচ্ছি 3 গুণ 1, ঠিক, এটা 3 গুণ 3, এটা 3 গুণ 9,
এটা 3 গুণ 27, মানে দেখো এই যে তিনটা আছে না, এই তিনটা দেখো, এই তিনটা ফিক্সড, প্রথম তিনটা ফিক্সড, আমি নেক্সট নাম্বারটা যেটা দিয়ে গুণ করছি সেটার আমি লজিকটা বোঝার চেষ্টা করছি। এই যে তিনটা দেখতে পাচ্ছ, দেখো এই তিনটা, এই 9টা হচ্ছে এখানকার 9টা, এই 27টা হচ্ছে এখানকার 27, তাহলে এই 81টা আমাদের এখানে আসবে, তার মানে এইখানে যে সংখ্যাটা আসবে 3 তো ফিক্স থাকবে এবং এর সাথে আমি গুণ করব। দেখো এখানে 27টা আমি গুণ করছি পরের টার্মে, তাহলে 81টা গুণ করবো পরের টার্মে, মানে 81 এখানে হয়ে যাবে। ওকে, তার মানে এখানে আমরা কি পাচ্ছি, 3 অক্ষে 3, 3 8 24, মানে 243, তার মানে পরেরটার থেকে 243 মাইনাস হবে। ঠিক আছে, তার মানে 436 ছিল, এখান থেকে 243 আমি মাইনাস করে দিই, 3 3 হচ্ছে 6, ওকে হচ্ছে 9, 193, দেখো 193। বুঝতে পারছো লজিকটা? এটা রয়েছে তোমাদের অপশন নাম্বার বিতে। চলো, ভারতীয় মহিলা ক্রিকেট দল 2 নভেম্বর মানে 2 নভেম্বর কোন দলকে পরাজিত করে প্রথম মহিলাদের একদিনে ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতেছে? ওকে, সাউথ আফ্রিকা, প্রত্যেকে জানো এটা। ওকে, ক্লাসটা যদি ভালো লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু একটা ভালো ফিডব্যাক দিয়ে যাবে প্রত্যেকে, কারণ এই সিরিজটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে করাচ্ছি তোমাদেরকে, আলাদা কোনো রকম কারো কাছে চার্জ তো আমি চাচ্ছি না, জাস্ট তোমরা একটা ভালো ফিডব্যাক দেবে আর একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জাস্ট সাবস্ক্রাইবটা করে দেবে। ওকে, চলো, এটা কি বলেছে, নিচে এই নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণজোড়াটি নির্বাচন করুন। ওকে, দেখো কি রয়েছে এখানে, জি থেকে যদি আমি এইচে যাই +1 হয়েছে, ঠিক আছে, এটা অপশন দেবো কোনটা থেকে +1 হচ্ছে, ডি থেকে ই +1 হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে +1 হচ্ছে, তো না এটা এখানে +1 হচ্ছে, +1 হচ্ছে, ঠিক। ওয়াই থেকে টি হচ্ছে না এটা, তাই না, এটা হচ্ছে না, এল এর পর এম হয়, এটাও তো হচ্ছে না, আর বাকি চেক করা দরকার আছে কি, নেই, অপশন এই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 83, দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা 20% লাভ হবে, তো ভালো করে বোঝো, 20% লাভ হবে। 20%কে আমরা ভগ্নাংশে 1/1 কত হচ্ছে বলো তো, 5 লিখতে হবে, তাই না, তার মানে 5 টাকার মধ্যে 1 টাকা লাভ, ঠিক আছে, তার মানে আমরা যে মেশাবো সেটা হচ্ছে 5:1 হবে, যে লাভটা হবে, এত লাভ হচ্ছে, তার মানে এটা আমাদের হচ্ছে সিপি, এটা হচ্ছে আমাদের প্রফিট, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা আর 1 টাকা আমার লাভ হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? বিক্রি করছি আমি 6 টাকাতে, ভালো বোঝো, 5 টাকা ক্রয় মূল্য, 1 টাকা আমি লাভ করছি, তাহলে এসপিটা হয়ে যাবে আমাদের 6 টাকা, 6টা হচ্ছে এসপি, ঠিক আছে, কিন্তু আমি তার মানে 5 টাকার মধ্যে 1 টাকা আমি লাভ করছি, কেন লাভ করছি, কারণ এই 1 টাকাটা আমি জল মেশাচ্ছি, ঠিক আছে, মানে দুধের সাথে আমি জল মেশাচ্ছি 1 অনুপাত, 5 অনুপাতের মধ্যে 1 অনুপাত। চলো, একটি দ্রব্য 55 টাকায় বিক্রি করলে লাভ হয় 10%, ওই দ্রব্যটি 58 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? আচ্ছা, 55 টাকায় দ্রব্যটাকে বিক্রি করছি আমি, ঠিক আছে, এবং এটাতে আমার যে লাভটা হচ্ছে 10%, মানে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে এটা হয়ে যাবে 110%, ঠিক, জাস্ট আমি দেখতে পাচ্ছি 2 গুণ হয়েছে এখানে, ঠিক। 58 টাকায় বিক্রি করতে চাইলে, তাহলে কেউ যদি 58 টাকা জিনিসটাকে বিক্রি করতে চায় তাহলে এখানে আমার কত লাভ হবে, এখানে আমি 2 গুণ করেছি, সিম্পলি আমি এখানে 2 গুণ করবো, আর 2 গুণ 16, 10 আর হাতে 1, 116%, এই 116%-এর মধ্যে তো আমার 100 টাকা ক্রয় মূল্য, তাহলে আমার লাভ যেটা হবে 100 টাকা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 16%, ঠিক আছে। চলো আজকে লাস্ট কোশ্চেন,
14ই সেপ্টেম্বর কাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে বলো। তোমাদের প্রথম অপশনই রয়েছে এখানে এল সত্য শ্রীনিবাস। ওকে, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর মেন যে বিষয়টা, এটার পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো। এটার পিডিএফ তোমরা এই যেরকম করে আমি করে দিলাম সলভ, এই সলভ পিডিএফটাই তোমরা গ্রুপে পাবে। গ্রুপের নাম কি বলো? এসটিসি স্মার্ট ক্লাসেস। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে। আর তোমরা যারা স্পেশালি দেখো, এত পড়াশোনা করে সিলেবাস শেষ করা তো মুখের কথা নয়, তোমাদের কিন্তু শুধু হার্ডওয়ার্ক নয়, একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে। যদি তোমাদের প্রপার মেন্টরশিপের আন্ডারে থেকে তোমরা প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র যারা অফলাইনে পড়তে পারবে তারাই যোগাযোগ করে নিতে পারো আমার সঙ্গে। অফলাইন আমি যেটা পড়াই সেটা হচ্ছে মাথা ভাঙাতে, ঠিক আছে। অফলাইন আমি কোথায় পড়াই বলো? মাথা ভাঙাতে। যেটা খুব সামান্য সাম্মানিকে, ঠিক আছে। যত কোচিং সেন্টার রয়েছে তার থেকে একদমই সামান্য সাম্মানিক, কিন্তু টপ লেভেলে তোমাদের গাইডেন্স এবং তোমার প্রিপারেশন নিতে পারবে। আমি থাকবো, তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি নেব। সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো, যে নাম্বারটা সেটা হচ্ছে 9002229633, এই নাম্বারে। ওকে, অলরেডি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের শুরু হয়ে গেছে। যারা ভর্তি হতে চাচ্ছ অবশ্যই যোগাযোগ করে নেবে। বা তোমাদের যদি চেনা জানা কেউ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রেফার করতে পারো, ঠিক আছে। চলো, আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। তার সাথে পড়াশোনা খুব ভালোভাবে করো। চলো, বাই, গুড নাইট, জয় হিন্দ।